আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? একটু ঝটপট জানিয়ে দাও। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আজকের ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিলানী হোসেন জয়। শুরুতেই তোমরা জানিয়ে দাও যে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে যুক্ত হয়েছে, একটু ঝটপট জানিয়ে দাও। প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। যদি আজকের ক্লাসের পিডিএফগুলো পেতে চাও তাহলে অবশ্যই 10 জন বন্ধুকে মেনশন করতে হবে এবং একই সাথে নিজেদের টাইমলাইনে শেয়ার করতে হবে এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো হচ্ছে সঠিকভাবে উত্তর দিবে। তাহলে দেখো, আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে প্রতিদান কবিতা। এরপরে হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এরপর হচ্ছে আছে আমাদের লিপি সংক্রান্ত যে আলোচনাগুলো এবং যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আরেকটি আছে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা আলোচনা করব। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, পূর্বে সাধারণত নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম পত্র থেকে তেমন প্রশ্ন আসতো না, কিন্তু গত বছরের প্রশ্ন প্যাটার্ন কিন্তু টোটালি ভিন্ন হয়েছে। সেক্ষেত্রে প্রথম পত্র থেকে প্রশ্ন তো এসেছে, শুধু প্রথম পত্র থেকে শর্ট সিলেবাসের থেকে প্রশ্ন আসেনি, তোমার ফুল সিলেবাস থেকে কয়েকটা প্রশ্ন এসেছে। যেমন সুচেতনা কবিতা থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল। তারই ধারাবাহিকতায় আমরা শুরুতে আলোচনা করতে যাচ্ছি। দেখো, প্রতিদান এই কবিতাটি। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে প্রতিদান শব্দের অর্থ কী। প্রতিদান শব্দের অর্থ হচ্ছে দানের বদলে দান। দানের বদলে দান অর্থাৎ ক্ষুদ্র যে স্বার্থ আছে, এই ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে আমাদের পরাত্মপরতা অর্থাৎ অন্যকে উপকার করতে হবে। এবার দেখো, প্রতিদান কবিতাটির লেখকের নাম হচ্ছে জসিমউদ্দিন। প্রত্যেকে নামের বানানটা একটু কমেন্টে লেখো। গতবার না, তার আগের বার এসেছিল যে কোন নামের বানানটি সঠিক, সেক্ষেত্রে দেখো জীবনানন্দ দাশ এই নামের বানানটা কিন্তু ছিল। এবছর তোমাদের জন্য এই যে জসিমউদ্দিন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, এই কবিতার মূল সুরকে আমি যেগুলো স্টার চিহ্ন দিয়ে দিব সেগুলো খাতায় নোট করবা এবং নোট করে আমাদের যে গ্রুপে, সে গ্রুপে কিন্তু অবশ্যই পোস্ট করবা। এবং আরেকটা সুখবর আছে, আমি এই ক্লাসের মাঝে বলবো। দেখো, তাহলে মূল সুর হচ্ছে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরাত্মপরতা। খুবই গুরুত্বপূর্ণ। এত বড় না থেকে শুধুমাত্র এই শব্দটা থাকতে পারে যে পরাত্মপরতা। কবিতার বিষয়বস্তু কি? প্রতিটা সেটা গল্প হোক, কবিতা হোক, আলাদা কিন্তু বিষয়বস্তু থাকে। তাহলে এই প্রতিদান কবিতার বিষয়বস্তু কি সেটা একটু দেখে আসি, চলো। প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটাও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। দেখো, আমরা অনেক সময় নিউজে দেখি যে এক বন্ধু 10 টাকার বিনিময়ে আরেক বন্ধুকে হত্যা করেছে, আমরা এটা দেখে থাকি নিউজে অহরহ। তাহলে এখানে বলেছে তোমাকে একজনকে আঘাত করেছে, তার বিনিময়ে তুমিও যে তাকে আঘাত করবা তার প্রতিদানে, এটা না, অর্থাৎ তাকে তোমাকে ক্ষমা করে দিতে হবে। এবং এখানে বলেছে দেখো, প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টি করতে হবে। জসিমউদ্দিন এখানে যে বানানটা লেখা রয়েছে সেই বানানটা লেখো। তোমরা আবার ভুল করে এটা ভেবো না যে এখানে দীর্ঘইকার রয়েছে এটা ভুল, আমরা হ্রস্বইকার দিই। তোমরা ভুল করছো, কিন্তু এখানে যেটা রয়েছে সেটা লেখো। তারপরে দেখো, প্রতিদান শব্দের অর্থ হচ্ছে দানের বদলে দান। আমি যেগুলো স্টার চিহ্ন দিয়ে দিব সেগুলো খাতায় নোট করবে। এরপর পরবর্তী অংশটুকু দেখো, তাহলে এই স্লাইডে দুইটা রাখবে, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরাত্মপরতা, আর একটা হচ্ছে প্রতিদান শব্দের অর্থ হচ্ছে দানের বদলে দান। আমরা মূল কবিতাটা সম্পূর্ণ পড়ব। দেখো, এই স্লাইড থেকে তুমি একটা মার্ক কমন পাবে। শুরুতেই দেখো রয়েছে কি এখানে, যে এই কবিতাটির বিষয়বস্তু হচ্ছে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। তারপর প্রতিদান শব্দের অর্থ হচ্ছে দানের বদলে দান। প্রতিদান শব্দের অর্থ কি বলতো? দানের বদলে দান। এরপরে আসতে পারে এটা কোন ছন্দে রচিত, সেটা হবে মাত্রা বৃত্ত ছন্দে রচিত। তোমরা একটু এটা কমেন্টে লিখবে।
প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রা বৃত্ত ছন্দে রচিত। গুরুত্বপূর্ণ এই লাইনটি, যে এটি হচ্ছে কোন ছন্দে রচিত। এবার দেখো তোমাদের প্রথম পত্র থেকে হুবহু লাইন থেকে যদি প্রশ্ন নাও আসে, তাহলে কবি সাহিত্যিকদের যে ছদ্ম নাম আছে বা সাহিত্যকর্ম আছে, এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে কোনগুলো গুরুত্বপূর্ণ আমরা একটু দেখে আসি। জসীমউদ্দিনের যে কাব্যগুলো রয়েছে তার মধ্যে যে বালুচর কাব্যগ্রন্থটি গুরুত্বপূর্ণ। বালুচর কাব্যগ্রন্থটা গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কেমন আসবে আমি একটু বলে দিচ্ছি। দেখো যে তোমার পঠিত প্রতিদান কবিতাটি এটা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, তাহলে দেখো সঠিক উত্তর কি হবে? বালুচর হবে। কি হবে? বালুচর। এরপর এখান থেকে পড়বা ধানক্ষেত। বালুচর একটা, তারপর হচ্ছে ধানক্ষেত, তারপর হচ্ছে আমি যেগুলো আচ্ছা, কিছুটা যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের ক্লাসটা কেটে গিয়েছে। হ্যাঁ ভাই, তোমরা একটু থাকো, আমরা আবার শুরু করতে যাচ্ছি। লাইভ দেখেন তো। আচ্ছা, কিছুটা যান্ত্রিক ত্রুটি ছিল, আমরা আবার চলে এসেছি। দেখো আমি যেটা বলছিলাম আর কি, যে জসীমউদ্দিনের যে কাব্য রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এখান থেকে পড়বা শুরুতেই রাখালি, এখানে রাখালি, বালুচর আর ধানক্ষেত, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু খাতায় নোট করে রাখো। আর এর থেকে আরও একটু বেশি এক ধাপ গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসবে যে নকশিকাঁথার মাঠ, এটার জন্য কিন্তু তিনি বিখ্যাত হয়েছিলেন। নকশিকাঁথার মাঠ, তবে সজন, বাদিয়ার ঘাট, এই দুইটা পড়লেই হবে। তাহলে দেখো রাখালি, বালুচর, ধানক্ষেত, এই তিনটা হচ্ছে কাব্য। আর হচ্ছে গাথা কাব্য হচ্ছে নকশিকাঁথার মাঠ, আর একটা হচ্ছে সজন, বাদিয়ার ঘাট, এই দুইটা। এরপর আমরা মূল কবিতাটি পড়ব। কবিতার লাইন থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। দেখো, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, অর্থাৎ আমার ঘর যে ভেঙে দেয় আমি তার ঘর বেঁধে দিই। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, অর্থাৎ আমাকে যে পর করেছে তাকে আমি আপন করতে কেঁদে বেড়াই। যে মোরে করিল পথের দেখো বিভাগী, পথে পথে আমি ফিরে তার লাগি। এখানে প্রশ্নটা এমন আসবে যে একটা লাইন উঠিয়ে দিয়ে তোমাকে বলবে পরবর্তী চরণ কি বা পরবর্তী লাইন কি। খেয়াল করো, যে মোরে করিল পথের বিভাগী, অর্থাৎ তার জন্য আমি পথে পথে ঘুরি। এখানে প্রশ্নটা অপশন এমন থাকতে পারে পথে পথে ফিরি আমি তার লাগি, বা পথে পথে আমি ফিরি তার লাগি। তাহলে আমিটা শুরুতে হবে, তারপর হচ্ছে ফিরি পরে হবে, এটা মনে রাখবা। এই দুইটা লাইন। দীঘল রজনী, প্রতিদান কবিতায় কেমন রজনীর কথা বলা হয়েছে? দীঘল রজনী মানে দীর্ঘ রাত। দীঘল রজনী তার তরে জাগি, যে ঘুম যে হরেছে মোর, অর্থাৎ আমার ঘুম যে কেড়ে নিয়েছে তার জন্য আমি দীঘল রজনী জাগি, এটা বলা হয়েছে। এরপরে দেখো, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, অর্থাৎ আমার ঘর যে ভেঙে দিয়েছে আমি তার ঘর বেঁধে দিই। পরের অংশটুকু দেখো, মূল কবিতা আমরা পড়ছি এখন। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া আমি তার লাগি কাঁদি, অর্থাৎ আমার বুকে যে আঘাত দিয়ে গেছে তার জন্য আমি কেঁদে বেড়াই। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা দেখা যায় না, বলে তুই আমার কাছ থেকে চলে গিয়েছিস, আরও কতটা আসবে আমার জীবনে। কিন্তু প্রতিদান কবিতা অনুসারে দেখো তার মূল ভাবটা সম্পূর্ণ কিন্তু বিপরীত। যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান, গতবারও কিন্তু এই প্রশ্নটা এসেছে, এবারও আসার সম্ভাবনা রয়েছে। সেটা দেখো, যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, অর্থাৎ আমাকে যে বিষে ভরা বান দিয়েছে আমি তার প্রতিদানে কি দিই? দেখো, বুক ভরা গান। এখানে প্রশ্নটা এমন থাকবে যে বিষে ভরা বান এর অর্থ হচ্ছে কটু কথা। দেখবা মানে শারীরিকভাবে আঘাত করার থেকেও অনেক কঠোরভাবে বা খারাপভাবে বিভিন্ন কথাবার্তা, এগুলো কিন্তু আঘাত বেশি দেয়। এজন্য বলা হয়েছে যে বিষে ভরা বান এটা হচ্ছে কটু কথা, আর এর প্রতিদানে কবি কি দেয়? বুক ভরা গান দেয়, মানে ভালোবাসা দেয়। তোমরা যারা পরে যুক্ত হয়েছে পিডিএফ পাবে, আগে এই ক্লাসটি নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখো, 10 জন বন্ধুকে মেনশন করো। এরপরে দেখো, কাটা পেয়ে তারে
ফুল করিদান সারাটি জনমভর। তাহলে দেখো কবিকে যে কাটা দিয়েছে তার প্রতিদানে কবি কি দিচ্ছে? ফুল দিচ্ছে। এবং এই ফুল দেয় একদিনে দিয়ে কি সীমাবদ্ধ না, শেষ হয় না, এটা সারাটি জনমভর দেয়। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, অর্থাৎ আমাকে যে পর করেছে তাকে আমি আপন করিতে কাঁদিয়া বেড়াই। আমি এমসিকে একটু পরে আলোচনা করব। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, অর্থাৎ আমার বুকে যে কবর বেঁধেছে আমি তার বুক ভরি, ব্যতিব্যস্ত থাকি। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। তাহলে কোন ফুলের কথা বলা হয়েছে বলো তো? এই যে কোন রঙের রঙিন ফুল এবং সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, যে মুখে সে নিষ্ঠুর বাণী বা নির্দয়, নিঠুরিয়া শব্দের অর্থ নির্দয় বা নিষ্ঠুর। যে মুখে সে কহে বলে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করি তার মুখখানি, আমি তার মুখখানি কি ভরে দিই। এরপরে দেখো কত ঠাই, ঠাই মানে স্থান, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, মানে অবিরাম আমি সাজিয়ে যাই। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, অর্থাৎ আমাকে যে পর করেছে তাকে আমি আপন করতে কেঁদে বেড়াই। এরপরে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে যেগুলো আমি স্টার চিহ্ন দিয়ে দিব, সেগুলো তোমরা খাতায় নোট করবা। শুরুতেই দেখো বিভাগে শব্দের অর্থ নিষ্প্রিয় বা উদাসীন, মানে অন্য মনস্ক বোঝায়। তোমাদের এখন পূর্ণ মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে। তুমি যদি এখানে এই ক্লাসে 1 মিনিট থাকো আর 1 মিনিট রিলস দেখে বেড়াও বা অন্যান্য প্ল্যাটফর্মে যাও, এটা দেখো তুমি ওইভাবে উদাসীন, মানে মনোযোগী নাই। তাহলে বিভাগী শব্দের অর্থ নিষ্প্রিয় বা উদাসীন। বিষে ভরা বান অর্থ কটু কথা বা হিংসাত্মক ভাষা, মানে যেটা শারীরিক আঘাতের থেকে অনেক কষ্ট দেয়, পীড়াদায়ক। নিঠুরিয়া এটা আসতে পারে, নিঠুরিয়া শব্দের অর্থ নিষ্ঠুর বা নির্দয়। নিরন্তর মানে কি দেখো তো? নিরন্তর মানে অবিরাম, আর যার অন্ত নেই এমন, মানে শেষ নাই এমন। পাঠ পরিচিতি অংশ থেকে প্রশ্ন কেমন আসতে পারে সেটা একটু দেখো। এই পাঠ পরিচিতি অংশ থেকে প্রশ্নটা এমন আসবে, প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সঠিক উত্তর কি হবে? সেটা হচ্ছে বালুচর কাব্যগ্রন্থ। প্রত্যেকে একটু কমেন্টে লেখো বালুচর কাব্যগ্রন্থ। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখবা, এই যে অন্তর্গত বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ। এ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরাত্মপরতার মধ্যেই যে প্রকৃত সুখ নিয়ত সেটা হচ্ছে বোঝাতে চেয়েছেন, এবং একই সাথে বোঝাতে চেয়েছেন প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা, যেখানে যেই পরিবেশে কোনো প্রতিশোধ প্রতিহিংসা এগুলোর বালাই থাকবে না। দেখো সমাজ সংসারে বিদ্যমান যে বিভেদ হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা কিন্তু এখানে ব্যক্ত হয়েছে। তারপর যেটা গুরুত্বপূর্ণ, এই প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত? সেটা হবে কি? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। যারা 10 জন বন্ধুকে মেনশন করবে এবং সর্বোচ্চ 10টা শিক্ষামূলক গ্রুপে পোস্ট করবে, তার জন্য থাকছে আকর্ষণীয় একটা টি শার্ট। এই যে আমরা ক্লাস চলাকালীন কিন্তু এটা যে বিজয়ী হয়েছে তাকে আমরা ঘোষণা করে দিব, আকর্ষণীয় টি শার্ট সে পাবে। এবং একই সাথে আমাদের যারা অফলাইন এবং অনলাইনে শিক্ষার্থী আছো, তোমরা ইতোমধ্যে বই পেয়েছো এবং টি শার্ট পেয়েছো, তোমরা খুব ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করে পোস্ট করবা গ্রুপে। যাদের সব থেকে ভালো হবে তাদের মধ্য থেকে একজন স্মার্ট ওয়াচ পাবে আর একজন 1200 টাকা পাবে প্রাইজ মানি। আর আমরা সে গ্রুপের নামটা বলে দিব একটু পর। তারপরে দেখো বহু নির্বাচনী, এটা একটু উত্তর করো। নিচের পংক্তিগুলো ক্রম অনুসারে সাজাও, মানে এই লাইনগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, তুমি বলো যে কোনটা আগে বসবে। যদি একটু তোমাদের কাছে কঠিন মনে হবে, একটু ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে এখানে। আমি তো বলেই দেবো, তোমরা একটু উত্তর করো, ভুল যাক সমস্যা নাই, একটু উত্তর করো। ডি বলেছে অনেকে, ডি হবে কিনা আমরা একটু দেখি না। ডি হবে না। সঠিক উত্তর দেখো এখানে, আমি একটু মিলিয়ে দিই। শুরুতে হবে আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিরাগী
পথে পথে আমি ফিরি তার লাগি, তাহলে সঠিক উত্তর হবে এখানে ক হবে। প্রথমে হচ্ছে 4 2 1 3, ক হবে সঠিক উত্তর। 4 2 1 3, যারা ডি উত্তর করেছো তারা একটু মিলিয়ে নাও, সঠিক উত্তর হচ্ছে এখানে ক হবে। পরের প্রশ্নটি, যে মনে করিল পথের বিরাগী, অর্থাৎ যে আমাকে সন্ন্যাসী করলো, তার জন্য এর পরবর্তী চরণ কি? এর পরবর্তী চরণ কি? দেখি এটা কে আগে পারে। যে মরে করিল পথের বিরাগী, এর পরবর্তী চরণ কোনটি? আমি কিন্তু এই জন্যই শুরুতে কবিতাটা পড়িয়ে এসেছি। অনেকে এ জানিয়েছো, দেখি এ হয় কিনা। এখানে বলেছে দেখো, পথে পথে ফিরি তার লাগি। মূল কবিতাটা কি ছিল আমরা একটু দেখে আসি। দেখো, এই দেখো, যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগে, আমি আগে হবে। কিন্তু ক নম্বর অপশন যারা উত্তর করেছো তাদের দেখো ভুল হয়েছে কেন, সেটা একটু দেখার চেষ্টা করো। পথে পথে ফিরি তার লাগি, তাহলে এখানে আমি না, এটা কিন্তু ভুল। সঠিক উত্তর কি হবে? পথে পথে আমি ফিরি তার লাগি। এখানে দেখো কি আছে, এই যে গ নম্বরটা, পথে পথে আমি ফিরি তার লাগি, কারোরই তো হয়নি, একজনের হয়েছে। যারা সি জানিয়েছো ধন্যবাদ, পথে পথে আমি ফিরি তার লাগি। পরের প্রশ্নটি, মালঞ্চ শব্দের অর্থ কি? একটা শব্দের অর্থ কিন্তু তোমার কাছে জানতে চাইবে। ফুল, ফুলের বাগান, নাকি হচ্ছে শুধু বাগান, নাকি জঙ্গল, কি হবে? মালঞ্চ শব্দের অর্থ কি? দুইয়ের যারা সি জানিয়েছিলে অসংখ্য ধন্যবাদ, হয়েছে তোমাদের। আচ্ছা, এটা তোমাদের আরেকটা কথা বলছি, এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল। আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয় সেটা দেখানোর জন্যই কিন্তু আমরা আজকে পাবলিকে নিচ্ছি। তোমরা যাচাই বাছাই করে দেখো, আজকের যেই ক্লাসের ডকুমেন্টগুলো এখানে রেখেছি, এই ক্লাস থেকেই যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু হুবহু 2 মার্ক, এবং 1 নং লেকচার থেকে আমাদের 47তম বিসিএসও কিন্তু 6টা প্রশ্ন হুবহু কমন ছিল। তাহলে বুঝতেই পারছো আমরা যেটা পড়াই, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক প্যানেল সে হাইলাইট মানে যেগুলো দাগিয়ে দেয় স্টার দিয়ে এবং বলে যে এগুলো আসতে পারে, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এটা কিন্তু অভিজ্ঞতার আলোকেই বলা হয়ে থাকে। যারা খ জানিয়েছো ধন্যবাদ, সঠিক উত্তর মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান, কি হবে? ফুলের বাগান। পরের প্রশ্নটি, প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? একটু আগেই কিন্তু আমি পড়িয়ে এসেছি, বলো এটা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে বা নেওয়া হয়েছে? অপশনগুলো দেখো, বালুচর, ধানক্ষেত, রাখালি, নাকি রূপবতী। এর পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখবা, এই যে যখন পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ করাবো তখন তো আরো বেশি ক্লিয়ার হবে তোমরা। দেখো, যদি বলা হয় মায়াবী, এটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? মায়াবী এটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, এটা একটু কমেন্টে জানিয়ে দিবে। মায়াবী, তাহলে অনেকেই ক জানিয়েছো ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এবার বলো, আমি পুরুষবাচক এবং স্ত্রীবাচক এটা তো পড়াবো বিস্তারিত, তার আগে যেহেতু এখানে রূপবতী ছিল এই জন্য আমি এইটা দিয়েছি যে মায়াবী এটা পুরুষবাচক হবে নাকি স্ত্রীবাচক হবে। মায়াবী, জাস্ট এতটুকু জানাও, এটা পুরুষবাচক হবে নাকি স্ত্রীবাচক হবে। অনেকে জানিয়েছো স্ত্রীবাচক, স্ত্রীবাচক জানিয়েছো। তাহলে তোমাদের কাছে আমার পাল্টা প্রশ্ন, মায়াবী যদি স্ত্রীবাচক হয় তাহলে মায়াবতী, মায়াবতী এটা কি বাচক? মায়াবী যদি তোমার স্ত্রীবাচক হয় তাহলে মায়াবতী কোন বাচক সেটা একটু জানাও তো। এবার তোমরা মানে কিছুটা কনফিউজড হয়ে গিয়েছো, এটাই স্বাভাবিক। দেখো, এতদিন তোমরা বলে এসেছো, মানে বিশেষ করে ছেলেরা মেয়েদেরকে বলেছে যে কি মায়াবী চোখ, তাই না? আচ্ছা, এই মায়াবীটা হবে পুরুষবাচক, কি হবে? পুরুষবাচক হবে। আর মায়াবতী এটা হবে কি বলতো? স্ত্রীবাচক হবে। আশা করি আজকের পর থেকে আর ভুল হবে না। পরের প্রশ্নটি দেখো, কবি দীঘল রজনী কার জন্য জাগেন? তাহলে দীঘল রজনী মানে দীর্ঘ রাত। কবি দীর্ঘ রাত কার জন্য জাগেন সেটা একটু বলো। সাধারণত এই প্রশ্নটার প্রেক্ষাপটে আমি বলতে চাই তোমাদের যে বর্তমান এমন কাউকে পাওয়া যাবে না যে একজন কাউকে ধোকা দিয়েছে বা ছ্যাঁকা দিয়েছে তার জন্য সে দীর্ঘ রাত মানে জেগে থাকবে, এমন পাপী কাউকে পাওয়া যাবে না।
কিন্তু প্রতিদান কবিতায় বলা হয়েছে যে কবিকে যে কবির ঘুম হরেছে মানে কি কেড়ে নিয়েছে। দেখো এখানে কেড়ে নিয়েছে এটাও কিন্তু আছে, আর যে কবির ঘুম হরেছে এটাও আছে। তাহলে মূল কবিতায় যেইভাবে আছে সেইভাবেই তোমাকে উত্তর করতে হবে। তাহলে এখানে বলা হয়েছে যে কবির ঘুম হরেছে মানে যে কবির ঘুম কেড়ে নিয়েছে, তার জন্য কবি দ্বিগল রজনী জেগে থাকেন, মানে দীর্ঘরাত জেগে থাকেন। ক্লিয়ার? হ্যাঁ, মায়াবতী হচ্ছে ওয়াইফ আর মায়াবী হচ্ছে হাজবেন্ড। ধন্যবাদ তোমাকে আয়েশা, আজকের পর থেকে আর ভুল হবে না তোমাদের। তাহলে যে কবির ঘুম হরেছে সঠিক উত্তর হচ্ছে গ। কবি কতদিন কাটা পেয়ে ফুল দান করবেন বলে প্রতিজ্ঞা করেছেন? অর্থাৎ সাধারণত মানে এই যে ভালোবাসার একটা সম্পর্কের মধ্যে কেউ একদিন কাউকে ফুল দান করেছে, এটাই সাধারণত ধরা হয়ে থাকে। কিন্তু এই প্রতিদান কবিতায় বলা হয়েছে যে কবি কতদিন কাটা পেয়ে, কবিকে যে কাটা দান করেছে, অর্থাৎ একটা গোলাপ ফুল তুমি মনে করো, তার হচ্ছে ফুলের অংশটা ছিঁড়ে ফেলে দিয়ে তোমার যে কাটা আছে নিচের ওই যে ডাটা ওইটা তোমাকে দান করছে। তাহলে বর্তমান প্রেক্ষাপটে যদি কোনো ছেলেকে একটা মেয়ে ওই ফুলটা ছিঁড়ে নিয়ে কাটাটা দিত, তাহলে কি হতো বলো তো? পরিস্থিতিটা অন্যরকম চলে যেত, অন্যরকম হয়ে যেত। তাহলে এখানে দেখো বলেছে কবি কতদিন কাটা পেয়ে, মানে কবি হচ্ছে কাটা পেয়ে তার প্রতিদানে ফুল দান করেছে, এটা কতদিন ধরে, সেটা সঠিক উত্তর দেখো এক জনম, সারা জীবন, সবসময় নাকি সারাটি জনমভর। এবং এখানে দেখো একটা অপশন আছে যে এক জনম, এই সংক্রান্ত একটা গানও আছে, যদি মনে আসে বলবো। সঠিক উত্তর হবে এখানে সারাটি জনমভর। তাহলে কাটার প্রতিদানে বিনিময়ে ফুল দান করেছে সারাটি জনমভর। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। যাই হোক, পরের প্রশ্নটি দেখো, জসিমউদ্দিনের কোন কবিতাটি তার ছাত্র অবস্থায় স্কুলে পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়? এটা কোনো না কোনো জায়গায় তুমি পাবে। একজন স্টুডেন্ট আজকে আমাদের ফার্মগেট অফলাইনে ক্লাস নেওয়ার সময় আমি যখন বলেছিলাম নার্সিংয়ের পাশাপাশি তোমরা ভার্সিটিতেও কে পরীক্ষা দিবে, আমরা সেভাবেই কিন্তু স্টুডেন্টকে উপযুক্ত করে তুলি যে একটা প্রিপারেশন মাধ্যমে কিভাবে তুমি নার্সিংয়ের পাশাপাশি ভার্সিটিও তোমার কভার হয়ে যাবে। এবং আমাদের অনেক স্টুডেন্ট ভার্সিটিতেও টপ পজিশন করেছে। তাহলে দেখো এই প্রশ্নটা কোনো না কোনো জায়গায় তুমি পাবে যে জসিমউদ্দিনের কোন কবিতাটি তার ছাত্র অবস্থায় স্কুল পাঠগ্রহে অন্তর্ভুক্ত করা হয়েছিল? তাহলে সঠিক উত্তর কি হবে এখানে বলো তো? ক হবে, কবর কবিতাটি। এইখানে তো দাদির কবর। তোমাদের যখন মন খারাপ থাকবে তখন এই কবিতাটি যে আবৃত্তি অংশটা, মানে বিভিন্ন ছন্দ সহকারে বা একটু হাস্য উজ্জ্বলভাবে রসিকতার সহিত যে কবর কবিতাটি আবৃত্তি আছে সেটা একটু দেখে নিবা, ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। প্রতিদান কবিতার সার কথা কি? এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, আমি 100% দিয়ে রাখতে পারতাম, তো দিয়ে রাখছি। দেখো কোনো না কোনো জায়গায় এটা তোমরা কমন পেয়ে যাবা যে প্রতিদান কবিতার সার কথা কি, মূল কথা কি, মূল উপজীব্য বিষয় কি, যে নামে আসুক না কেন। বলো এই প্রতিদান কবিতার সার কথা কি? 100% দিব না, এটা হচ্ছে 99% দিব, কারণ হুবহু কমন এসে গেলে তখন আলাদা একটা প্যারাই পড়ে যেতে হবে। এটা 99% দিলাম, যে কোনো না কোনো জায়গায় এটা পেয়ে যাবে কমন হুবহু। বলো কি হবে? যে প্রেম, সত্য, কল্যাণ প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা, শুভ বা বিপর্যয় থেকে মুক্তির আকাঙ্ক্ষা। আরেকটা রয়েছে দেখো যে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে এই গ হবে। এটা যদি অপশনে না থাকে তাহলে এটা থাকতে পারে যে তোমার ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরাত্মপরতা। ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে কি? পরাত্মপরতা এখানে প্রকাশ পেয়েছে। ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে কি? পরাত্মপরতা। সঠিক উত্তর হচ্ছে এখানে গ। আর এটা অপশনে না থাকলে যেটা থাকবে আমি বললাম যে ক্ষুদ্র ছোট ছোট স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। এরপরেরটা দেখো, দ্য ফিল্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট। কুইল্ট মানে কাঁথা। এই কাব্যটি কবি জসিমউদ্দিনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ? ক্লাসের পিডিএফ কোথায় পাবে অনেকেই বলেছো, আমি আগেই বলেছি তোমাদের
জিলানি স্যার পেজে এটা পোস্ট করা হবে। আর তোমরা এই ক্লাসের যেগুলো গুরুত্বপূর্ণ আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি, এটা হচ্ছে নোট করে তোমরা আমাদের যে গ্রুপটা দিব সেই গ্রুপে তোমরা পোস্ট করবা। নয়ের কি হবে? অনেকে জানিয়েছো সি, নকশি কাঁথার মাঠ। দেখা যাক কি হয়। আমার মনে হয় এ কোর্সেন ছিল নার্সিংয়ের। হ্যাঁ, অবশ্যই 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 সঠিক উত্তর হবে কি নকশি কাঁথার মাঠ। পরের প্রশ্নটি দেখো, এরপর হচ্ছে দ্বিতীয় পত্র আলোচনা করব। দেখো এই প্রশ্নটি কতবার অনেক জায়গায় এসেছে। জসীমউদ্দিনকে ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? এবং এটা পাঠ পরিচিতি অংশ থেকে কিন্তু নেওয়া হয়েছে। যেহেতু গতবার পুরো সিলেবাসটা কিন্তু মানে অন্যান্য বিভিন্ন প্রথম পত্র মিলিয়ে প্রশ্নটা হয়েছে, এজন্য আমরা এবছরও লেকচারগুলো সেভাবে সাজিয়েছি। প্রতিটা লেকচার প্রথম পত্র থাকবে, প্রথম পত্র কবিতা গদ্য থাকবে আলাদা আলাদা, তারপর হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ আইটেম থাকবে এবং বিরোচন অংশ থাকবে। 10-এর সঠিক উত্তর কি? জসীমউদ্দিনকে ডিলিট ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়? আরও সহজ করে দিলাম, বলো এই দুইটার মধ্যে থেকে একটা হবে। কোন বিশ্ববিদ্যালয়? কোন বিশ্ববিদ্যালয় প্রদান করেন বলো। 10-এর এ বলেছে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। যারা আজকে অফলাইনে ক্লাস করেছো তারা একটু ঝটপট উত্তর দাও যদি থাকো। তোমাদেরকে এটা তো আমি লিখে দিয়েছি। তাসনিয়া ইসলাম, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তারপরে অনেকে উত্তর করেছো। দেখো এই যে একজন মানে অফলাইনে যারা ক্লাস করেছো তারা তো যে খুব সুন্দরভাবে সঠিক উত্তর প্রদান করেছো যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। যারা ক উত্তর দিয়েছে তারা ঠিক করে নাও, সঠিক উত্তর হবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্দিনকে ডিলিট ডিগ্রি প্রদান করে। সঠিক উত্তর হচ্ছে 10-এর খ হবে, খ। এই যে শোক কবিতা আছে যেখানে কিছু করুণ কাহিনী থাকবে, এই শোক কবিতাকে ইংরেজিতে কি বলা হয়? এলিজি বলা হয়, অবিটুরারি বলা হয়, কন্ডোলেন্স নাকি এপিগ্রাম বলা হয়? কি হবে বলো। এই শোক কবিতাকে ইংরেজিতে কি বলা হয়? আমি তো বলেই দিব, তোমরা একটু চেষ্টা করো যে সঠিক উত্তর কি হবে। 11C বলেছো না? 11C কন্ডোলেন্স মানে এই যে তোমরা লেটার পড়েছিলে যে একজনের পিতা মারা গেছে, তার যে শোক কাটিয়ে ওঠার জন্য বা কিছুটা মানে এই ধরনের দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে আসে, তার জন্য তোমাকে একটা চিঠি লিখতে হবে। কিন্তু এখানে বলা হয়েছে যে শোক কবিতা ইংরেজিতে বলা হয় এলিজি বলা হয়। সঠিক উত্তর হচ্ছে ক। সঠিক উত্তর কি হবে বলো তো? ক হবে। নকশি কাঁথার মাঠ এই কাব্যগ্রন্থটি হচ্ছে জসীমউদ্দিনের। এর ইংরেজি অনুবাদ কে করেন? এটা একটু জটিল টাইপের, 20টা প্রশ্নের মধ্যে 2-1টা প্রশ্ন এমন কঠিন থাকবে। আর মনে রাখবা, কঠিন প্রশ্ন মানে সেটা সকলের জন্য কঠিন, সেক্ষেত্রে নার্ভাস হওয়ার দরকার নেই। 2-1টা প্রশ্ন যদি তুমি নাও দেখাও তাহলে তোমার চান্স পেতে কোনো সমস্যা হবে না, কারণ ওই কঠিন প্রশ্নটা তোমার জন্য যেমন কঠিন হয়েছে অন্যদের জন্য তেমন কঠিন হয়েছে। কন্ডোলেন্স না, এ হবে, এ হবে, মিলিয়ে নাও। তাহিয়া তারিন, এলিজি। তাহলে নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন হচ্ছে W.B. ইয়েটস, ওয়ার্ডসওয়ার্থ, জন মিল্টন, আর একটা রয়েছে E.M. মিলফোর্ড। কোনটা হবে? রুমা আক্তার, ধন্যবাদ তোমাকে। আর যারা নোটের জন্য স্লাইডের জন্য নক দিয়েছো, আমি পরবর্তীতে সময় পেয়ে সেটা করব। তাহলে সঠিক উত্তর এখানে ক হবে, E.M. মিলফোর্ড হবে, E.M. মিলফোর্ড। পরের প্রশ্নটি দেখো, আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি 99% দিয়ে রাখবো। যে বিষে ভরা বানের পরিবর্তে প্রতিদান কবিতায় কি দেওয়া থাকে, অথবা বিষে ভরা বানের পরিবর্তে কবি কি দিতে চান? প্রেমময় গান, অনিঃশেষ গান, বুক ভরা গান নাকি এক গোলা ধান? তোমাকে যে বিষে ভরা বান দিয়েছে, তুমি কি তার বিনিময়ে তুমি এক গোলা ধান তাকে দিবে? না, কখনোই না, এটা দিবে না। বর্তমান প্রেক্ষাপটে তো প্রশ্নই আসে না। কিন্তু ওই কবিতা অনুসারে কি হবে সেটা একটু জানাও।
হ্যাঁ, অনেকে জানিয়েছো বুক ভরা গান, তাহলে বিষে ভরা বান, এটা দেখো কটু কথা। আর এর পরিবর্তে দিতে চেয়েছেন হচ্ছে বুক ভরা গান, তাহলে বিষে ভরা বান এটা কটু কথা হবে, আর বুক ভরা গান এটা হচ্ছে ভালোবাসা হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এখানে গ হবে, সঠিক উত্তর হচ্ছে গ। পরের প্রশ্নটি আচ্ছা আমরা এখন আলোচনা করব এই যে বাংলা সাহিত্য প্রাচীন যুগ, এখানে যেগুলো আমি স্টার চিহ্ন দিয়ে দিব সেগুলো তোমরা খাতায় নোট করে রাখবা যারা অন্যান্য ব্রাঞ্চের আসো। আর আজকে তো অফলাইনে হচ্ছে আমি এটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে দিয়েছি, সেগুলো বারবার পড়বা। এবার দেখো কোনগুলো গুরুত্ব সহকারে পড়বা। বাংলা সাহিত্য প্রাচীন যুগের মধ্যে এই যে বাংলা সাহিত্যের ইতিহাসের পথ চলা শুরু হয় চর্যাপদের কাল থেকে, চর্যাপদ থেকে প্রশ্ন আসবে। যেমন সাহিত্য, এই সাহিত্য এই শব্দটিকে যদি আমরা ভাঙি প্রকৃতি প্রত্যয় অনুসারে, যখন ওই লেকচার করাবো তখন আরও ক্লিয়ার হবে তোমাদের। সাহিত্য শব্দটিকে ভাঙলে আমরা পাবো সহিত, আর মনে রাখবা শেষে যদি জ ফলা থাকে তার প্রত্যয় মানে অতিরিক্ত অংশ হয় কি বলতো, অন্তর্জ হয়। এই শব্দটি এসেছে সহিত থেকে। এরপরে এটা একটু তোমরা কমেন্টে এই দুইটা লিখবা যে বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ কি, সেটা কি হবে বলতো, কাব্য হবে। বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ হচ্ছে কাব্য, এটা কমেন্টে লেখো, আসতে পারে। প্রাচীনকালের বাংলা কাব্য সাহিত্যে বেশি চর্চা হয়েছে পাল ও সেন রাজাদের আমলে। কোন আমলে বলো তো, পাল ও সেন রাজাদের আমলে, পাল ও সেন রাজাদের আমলে। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ কোনটি হবে, কাব্য হবে। তারপরে প্রশ্নটা এমন আসতে পারে যে প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটি কার মতে, সেটি হবে ডক্টর শহীদুল্লাহর মতে। আর 950 থেকে 1200 খ্রিস্টাব্দ এটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। আমরা যখন লেকচার 1 করেছিলাম তখন আমি বলেছিলাম যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতকে বাংলা ভাষার উদ্ভব হয়, আর শহীদুল্লাহর মতে কত শতক, সেটা আছে সপ্তম শতকে আছে। কত শতক, সপ্তম। বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ হচ্ছে কি, কাব্য। বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ হচ্ছে কাব্য। পরের অংশটুকু আরও বেশি গুরুত্বপূর্ণ, এখানে আমি এটা এতটাই গুরুত্বপূর্ণ, পরীক্ষার প্রশ্ন দেখলে, বিগত বছরের প্রশ্ন দেখলে তোমার কিছুটা ধারণা সৃষ্টি হবে। এবং এখানে আমি 100% দিয়ে রাখবো, কারণ এখান থেকে প্রশ্ন আসবে, প্রতি বছরই আসে। যেমন আজকে তোমার পরীক্ষা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি, সেক্ষেত্রে হবে চর্যাপদ। এবং দেখো এটা আমি শুরুতেই দিয়ে রাখছি চর্যাপদ। এরপরে দ্বিতীয়টা দেখো চর্যাপদ, এটা বানান, এর উচ্চারণ যদি বলতো তাহলে কি হতো, প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ থাকে, উচ্চারণ করার সময় অটা ও হয়ে যায়। তাহলে চ, এর সাথে একটা কি আছে বলো তো, অ আছে, তাহলে এটা কি হবে, চো। এবার মনে রাখবা রেফ থাকলে সেখানে কি হয়, র হয়। এই যে র দিয়েছি, যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হস্যিন্ন বসে, সেটাও দিয়েছি। উচ্চারণের ক্ষেত্রে অন্তর্জয়ের কোনো ব্যবহার নেই, তার স্থলে হবে বর্গীয় যা। তাহলে কি হবে এখানে দেখো, চোর যা, তারপর হবে কি বলতো, পদ, চোর যা পদ। এটি হচ্ছে চর্যাপদ বানান, এটি হচ্ছে উচ্চারণ। উচ্চারণ থেকেও তোমাদের প্রশ্ন আসে। এরপরে দেখো এই যে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রাজ দরবারে বা পুঁথিশালা বা রাজ গ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কার করা হয়। তোমরা একটু লেখো কত সালে চর্যাপদ, কত সালে আবিষ্কার করা হয়, সালটা লেখো। আর কে আবিষ্কার করে, হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে এটা তোমরা একটু জানাও, আর কোথায়, নেপালের রাজ দরবারে। চর্যাপদের রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে। কোন আমল থেকে, পাল রাজবংশের আমল থেকে এই চর্যাপদের রচনা শুরু হয়। চর্যাপদ মূলত কি, এটা অনেকবার এসেছে, হয় তোমাদের অপশনে থাকবে গানের সংকলন, বেশি থাকে গানের সংকলন, এটা থাকে। ওইটা যদি না থাকে তাহলে থাকবে এই যে বৌদ্ধ, দেখো বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত, এই দুইটার একটা থাকতে পারে অপশনে। হ্যাঁ, চর্যাপদ হচ্ছে 1907 সালে এটা আবিষ্কার করা হয় নেপালের রাজদরবারে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চর্যাপদ মূলত কি, সেটা হবে গানের সংকলন বা বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত বা সাধন তত্ত্ব, এটা অপশনে থাকতে পারে। চর্যাপদের ভিন্ন নাম, আরেক নাম হচ্ছে দেখো চর্য বিনিশ্চয়, এটা অনেক সময় সঠিক উত্তর হিসেবে অপশনে থাকে যে চর্যাপদের ভিন্ন নাম কি, চর্য বিনিশ্চয়। চর্যার ভাষাকে বলা হয় দেখো সন্ধ্যা ভাষা বলা হয়, কি বলা হয়, সন্ধ্যা ভাষা। এই স্লাইড থেকে তুমি একটা আমার কমন পাবাই, গ্যারান্টি। তাহলে এটা দেখো, এবং আরেকটা বলা হয় এটা কোন ছন্দে রচিত, সেটা হচ্ছে মাত্রা বৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দ,
মাত্রা বৃত্ত ছন্দে রচিত, একটু পরেই সেটা আসবে, মাত্রা বৃত্ত ছন্দে রচিত। এই যে বলতে না বলতেই দেখো, চর্যাপদ যে ধর্ম অবলম্বীদের সাহিত্য সেটা হবে সহজিয়া বৌদ্ধ। এটা কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশনে বিগত বছরে ছিল, কি হবে? সহজিয়া বৌদ্ধ। চর্যাপদের রচনা কাল হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। কোন ছন্দে রচিত? এটা মাত্রা বৃত্ত ছন্দে রচিত হবে, এবং প্রতিদান কবিতা কিন্তু মাত্রা বৃত্ত ছন্দে রচিত। নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছে কে বলতো? ভূসুকোপা। আর চর্যাপদের খণ্ডিত পদ এবং রচয়িতা সেটা হচ্ছে 23 নং পদ, এবং এর রচয়িতা ছিল হচ্ছে ভূসুকোপা। চর্যাপদের সবচেয়ে পদ কে বেশি রচনা করেছেন? আসতেই পারে, সেটা হবে কার্ণপা। দেখো 13টি পদ, এবং প্রাপ্ত পদ পাওয়া গিয়েছিল 12টি। তাহলে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? এটা একটু কমেন্টে তোমরা জানাও। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? একটু কমেন্টে জানাও তোমরা। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? দেখো এখানে প্রশ্নটা আগে তোমাকে বুঝতে হবে। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন হচ্ছে কার্ণপা, সেটা 13টি। এবার আমি তোমাদেরকে যেটা এমসিকিউ দেবো সেটা দেখো অন্যরকম, যে চর্যাপদের প্রথম পদটি কার রচনা? বলো, নার্ভাস না হয়ে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। একজন জানিয়েছে এটা কি নার্সিংয়ের ক্লাস? ভাইরে ভাই, নার্সিংয়ের সিলেবাস সম্পর্কে তোমাকে তো আগে জানতে হবে, যে প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল। প্রথম পত্র থেকে গতবার 5 থেকে 7টা প্রশ্ন এসেছে, এবং চর্যাপদ এতটাই গুরুত্বপূর্ণ, সেটা নার্সিং হোক, বিশ্ববিদ্যালয় হোক, বিভিন্ন চাকরির পরীক্ষা হোক, এখানে এই তোমার থাকবেই থাকবে চর্যাপদ থেকে। তোমরা গণহারে এটা উত্তর করছো যে কান্নপা হবে, কিন্তু প্রশ্নটা ভালোভাবে দেখো। এখানে বলেছিল চর্যাপদের বেশি পদ রচনা করে কান্নপা, এটা ঠিক আছে, কিন্তু এখানে বলেছে যে প্রথম পদটি কে রচনা করেছেন। তাহলে সবচেয়ে বেশি পদ আর প্রথম পদ এক ব্যক্তি তো না, একজন না, কারুপা হবে। এবং এদের কারুপা হবে না, এদের নামের পাশে দেখো প্রত্যেকটার নামে দেখো পা আছে। কুক্কুরিপা, তারপরে লুইপা, কার্ণপা, শবরূপা। এখন পর্যন্ত সঠিক উত্তর আসেনি, এখনো চেষ্টা করতে থাকো। এখন পর্যন্ত এখনো সঠিক উত্তর আসেনি। সুমায়া ইসলাম হচ্ছে 2 জানিয়েছো, 2 একের হচ্ছে অর্থাৎ লুইপা জানিয়েছো। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে সবচেয়ে বেশি পদ রচনা করেছে কান্নপা, আর এখানে প্রথম পদটি রচনা করে এটা হচ্ছে লুইপা। কি হবে বলো তো? লুইপা হবে। সাহিত্য শব্দের অর্থ কি? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। অর্থাৎ সাহিত্য থেকে যে বছর প্রশ্ন আসে 5 থেকে 6টা, আর যে বছর আসে না একদমই আসে না। গতবার হচ্ছে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তারই ধারাবাহিকতায় এবছরও চেঞ্জ হতে পারে। আমরা সেভাবেই তোমাদেরকে কিন্তু গড়ে উঠাচ্ছি। আমাদের লেকচার বই বলো, লেকচার বুক, আমাদের যে গাইড বই আছে, সবগুলোই কিন্তু প্রিমিয়াম তথ্য দিয়ে এবং আপডেট তথ্য, সর্বশেষ যে সংস্করণ হয়েছে সেভাবেই কিন্তু আমরা সাজিয়েছি। এবার বলো, সাহিত্য শব্দের অর্থ কি? কল্পনা, গল্পকথা, নাকি সাহিত্যের ভাব ও মিলন? জান্নাতুল ফেরদৌস অনেকেই কমেন্ট করেছো। সুমায়া দাস শিপ্রা 2 এর গ জানিয়েছো। আপন মারিয়া আক্তার ঘ জানিয়েছো। লিখিত চিন্তা ভাবনা না, লিখিত চিন্তা ভাবনা হবে না। 2 এর বি জানিয়েছো গল্প কথা, না এটাও হবে না। সাহিত্য শব্দের অর্থ আমনা ইসলাম, ধন্যবাদ তোমাকে। দেখো সঠিক উত্তর কি হবে? গ হবে, সাহিত্যের ভাব ও মিলন। সাহিত্যের ভাব ও মিলন, সাহিত্য শব্দের অর্থ সাহিত্যের ভাব ও মিলন। পরের প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যে সাহিত্যের প্রধান লক্ষ্য কি? সাহিত্যের প্রধান লক্ষ্য কি বলো? সাহিত্যের প্রধান লক্ষ্য কাউকে মনোরঞ্জন করা না, ব্যক্তিগত কাউকে যে মনোরঞ্জন করা হবে এটা কিন্তু সাহিত্যের উদ্দেশ্য না। সৌন্দর্য সৃষ্টি করা, লেখকের প্রতিষ্ঠা, নাকি সমাজের সমালোচনা। সাহিত্য হতে গেলে সেটা সার্বিকভাবে সকলের তোমার হচ্ছে সকলকে আনন্দ দিবে, সৌন্দর্য সৃষ্টি করবে, এটা কিন্তু সাহিত্যের লক্ষ্য। সেটা কাউকে ব্যক্তিগতভাবে মনোরঞ্জন করা, এটা কিন্তু সাহিত্যের উদ্দেশ্য নয়। তাহলে সেক্ষেত্রে 3 এর সঠিক উত্তর হবে 3 এর ক জানিয়েছো না, মনোরঞ্জন করা হবে না। সঠিক উত্তর হবে সৌন্দর্য সৃষ্টি করা। কি হবে? সঠিক উত্তর হবে খ, সৌন্দর্য সৃষ্টি করা।
পরের প্রশ্নটি দেখো, খনার বচন প্রধানত কি সংক্রান্ত? আমি ব্যাখ্যা দিব, তোমরা আগে উত্তর করো। এই খনার বচন মূলত কি সংক্রান্ত? খনার বচন এটা দেখো, এই যে বলা হয় 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। অর্থাৎ তুলা চাষে 16টা চাষ দিতে হয়, মূলা চাষে 16 চাষে মূলা চাষে মাটিটা খুবই মিহিম থাকতে হয়। তার অর্ধেক কি বলতো? তুলা। তাহলে তুলা চাষে 8টা চাষ, আর ধান চাষ করতে গেলে সেখানে 4টা চাষ দিতে হয়। আর বিনা চাষে মানে পান চাষ করার ক্ষেত্রে কোনো চাষাবাদ করা লাগে না। তাহলে এই যে আমি যেটা বললাম 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক তোমার ধান, বিনা চাষে পান, এটা হচ্ছে খনার বচন। এই খনার বচন তাহলে কি সংক্রান্ত বলতো? কৃষি সংক্রান্ত। সঠিক উত্তর হচ্ছে গ। খনার বচন মূলত কৃষি সংক্রান্ত। কৃষি, খনার বচন মূলত কৃষি সংক্রান্ত। পরের প্রশ্নটি দেখো, কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিল বলে ধারণা করা হয়? আমি কিন্তু বিস্তারিত বেসিক পড়িয়ে নিয়ে এসেছি, তারপর এমসিকিউ দিচ্ছি, বলো, উত্তর করো। কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিল বলে ধারণা করা হয়? গুপ্ত আমল না, এটা হবে না। সেন আমল, পাঠান আমল নাকি পাল আমল? অনেকেই সঠিক উত্তর জানিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে খ। দেখো এখানে পাল আমলে। পরের প্রশ্নটি, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছিল? এটা তো প্রত্যেকেরই পারার কথা। এটা হচ্ছে নেপালের রাজদরবারে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কার করা হয়েছিল। সেটা কত সালে, সেটা তুমি জানাও। কত সাল? এবং এই চর্যাপদ থেকে প্রশ্ন আসতে পারে এটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত হবে এবং সহজিয়া সাধন তত্ত্ব। বা প্রশ্নটা এমনও থাকতে পারে চর্যাপদ মূলত কি? সেটা হবে গানের সংকলন। কি হবে বলতো? গানের সংকলন। গানের সংকলন। হ্যাঁ, পাল আমল, সেটা আমি মানছি, সেটা সঠিক উত্তর হয়েছে। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় এটা বলো। এই যে রুমানা আক্তার বা সাথী একটা ওই যে গানের লাইনও দিয়েছে যে ও মেরা পাল পাল পাল। যাই হোক, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? এটা হবে 1907 সাল। কত হবে? 1907। সঠিক উত্তর হচ্ছে গ। পরের প্রশ্নটি, ভাষা সংক্রান্ত প্রশ্ন আসে তোমাদের একেবারে বেসিক থেকে, সেটা একটু দেখার চেষ্টা করো। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলা হয়? ভাষা। তাহলে ভাষা থেকে যে প্রশ্নটা আসে বা তোমরা কনফিউজড হয়ে যাও, আজকের পর থেকে হবে না। তাহলে ভাষার পরিবর্তন ঘটে কিভাবে? দেখো, দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন ঘটে। কি কি ভেদে? দেশ, কাল ও পরিবেশ ভেদে। দেশ, কাল ও পরিবেশ ভেদে এক এক অঞ্চলে মানুষ এক এক ভাষায় কিন্তু কথা বলে থাকে। বাংলা ভাষাভাষী জনগণ প্রায় কত? 30 কোটি। পৃথিবীতে প্রায় 3,500 ভাষা প্রচলিত। কত হাজার? প্রায়। এই প্রায় শব্দটা কিন্তু অপশনে থাকবে, আর প্রায় ছাড়াও একটা থাকবে। প্রায় যেটা থাকবে সেটা উত্তর করবা। প্রায় 3,500 ভাষা প্রচলিত। ভাষার লিখন ব্যবস্থা কয় প্রকার? দেখো 3 প্রকার। বর্ণভিত্তিক আমরা লিখে থাকি, অক্ষরভিত্তিক, আর একটা আছে ভাবাত্মক। ভাবের মাধ্যমে আমরা কিন্তু একে অপরকে বুঝিয়ে থাকি। মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ, এটা আসতে পারে। আর বাংলা ভাষার আদি জনগোষ্ঠীর ভাষা কি বলতো? ইন্দো ইউরোপীয়। আমরা এখন যে বাংলা ভাষায় কথা বলছি, সুদীর্ঘ 5000 বছর পূর্বে এই বাংলা ভাষা ছিল না। তখন ছিল একটা ভাষা বংশ, আদি ভাষা বংশ। সে আদি ভাষা বংশের নাম কি জানো? সেটা হচ্ছে এই যে ইন্দো ইউরোপীয় আদি ভাষা বংশ। এটা কিন্তু ভাষা না, কি হবে? আদি ভাষা বংশ। আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলার অবস্থান সপ্তম, আর মাতৃভাষার দিক থেকে এটা কি হবে? ষষ্ঠ হবে। বাংলা ভাষার ইতিহাস তো আমি প্রথম লেকচারেই পড়িয়েছি, এখানে আরেকবার দেখে রাখো। এটা সরাসরি অপশনে ছিল। দেখো, প্রথমে হচ্ছে ইন্দো ইউরোপীয়, তবে শতম একটা শাখা, ওইটা না দেখে এই যে এটা দেখো, এখান থেকে প্রশ্ন আসবে। প্রশ্নটা এমন থাকবে, ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন স্তর থেকে? সেটা কি হবে? মাগধী প্রাকৃত থেকে। কি হবে? এটা কমেন্টে লেখো, মাগধী প্রাকৃত থেকে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা লিপির উৎপত্তি খ্রিস্ট 10ম শতক।
খ্রিস্টীয় 10ম শতাব্দীতে বাংলা লিপির উৎপত্তি হয়েছে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এটা গৌড়ীয় প্রাকৃত, সেটা হচ্ছে 7ম শতক। এই দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কত শতক? 10ম হবে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম। আবারও ঠিক করে নাও, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সেটা 10ম, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সেটা 7ম শতক হবে। এই দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা যখন পেয়ে যাবা খুব ভালোভাবে রিভিশন দিবা। এবার দেখো, বাংলা ভাষার নিজস্ব একটা লিপি আছে। এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি, এবং বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি, স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জনবর্ণ 39টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? আর একটার কার নাই, সেটা হচ্ছে ওয়াকে বলা হয় নীলিন বর্ণ বা লিন বর্ণ বলা হয়। আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, বলা হয় কি বলা হয়? ফলা। এই ফলা হচ্ছে 6টি। কিভাবে মনে রাখবো? মজার লবণ, ম ফলা, জ ফলা, র ফলা, ল, ব আর হচ্ছে ন ফলা। এই হচ্ছে 6টি ফলা, মজার লবণ, সংক্ষেপে মনে রাখবা। ব্রাহ্মী লিপি হতে বাংলা বর্ণমালার জন্ম। দেখো, আমরা বাংলাগুলো পড়ছি কি বলতো? এই যে বাম থেকে ডান দিকে, তাহলে এটা হচ্ছে ব্রাহ্মী লিপি। আর আরবি আমরা কিভাবে পড়ি? ওই যে ডান দিক থেকে আমরা বাম দিকে, এটা হচ্ছে খরষ্ঠী, এটা মনে রাখবা। বঙ্গলিপি দ্বারা বাংলা বর্ণমালা লেখা হয়। তাহলে বাংলা বর্ণমালা লেখা হয় কোন লিপি দ্বারা? বঙ্গলিপি দ্বারা। বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে, এটা পরীক্ষা আসতে পারে, সেটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে। একটু কমেন্টে লেখো। বাংলা এই যে বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে কার হাত ধরে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে। তুমি 10 বার পড়ার থেকে যখন একবার লিখবে, ওটা মাথায় সেট হয়ে যাবে। তুমি 5 মিনিট যেটা পড়বে, সেটা কমপক্ষে 20 মিনিট রিভিশন দিবে, মাথায় আজীবনের জন্য সেট হয়ে যাবে। মজার লবণ বর্গীয় জ হবে না, ওখানে অন্তর্জ হবে, কারণ অন্তর্জ ফলা আছে, বর্গীয় জ ফলা কোনো নাই। তাহলে বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে কার হাত ধরে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে। বাংলা লিপি থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, ভাগ্য ভালো থাকলে যদি বাংলা লিপি থেকে প্রশ্ন আসে, এর বাইরে থেকে আসবে না, চ্যালেঞ্জ। বাংলা লিপির জনক কে? চার্লস উইলকিন্স। নকশাকার কে ছিল? চার্লস উইলকিন্স। আর ভারতীয় লিপির 2টি রূপ আছে, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, বাম থেকে ডানে, আর একটা হচ্ছে খরষ্ঠী লিপি, ডান থেকে বামে। বাংলা লিপির খোদাইকারীকে? এটাও পরীক্ষায় আসে, পঞ্চানন কর্মকার হবে। কি হবে? পঞ্চানন কর্মকার। বাংলা লিপির 3টা রূপ আছে। কয়টা রূপ? 3টা। একটা হচ্ছে সারদা, একটা হচ্ছে নাগর, আর একটা হচ্ছে কুটিল। কুটিল বা জটিল বলা হয়েছে, কোনোটার পূর্ণমাত্রা, কোনোটা অর্ধমাত্রা, কোনোটার মাত্রাহীন, এজন্য কুটিল বা জটিল বলা হয়েছে। কুটিল রীতি হতেই বাংলা লিপি সৃষ্টি হয়েছে। তাহলে কোন লিপি থেকে বা কোন রীতি থেকে বাংলা লিপি সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর কি হবে? কুটিল রীতি। কি হবে? কুটিল। এটা একটু কমেন্ট করিও, কুটিল রীতি হবে। বলো এবার কি হবে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা কোন প্রাকৃত রূপ থেকে এসেছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন, দেখো বলেছে বাংলা ভাষা কোন প্রাকৃত রূপ থেকে এসেছে, একটু ঝটপট জানাও। আমি তো প্রত্যেকটা বলেই দিব, তোমরা একটু উত্তর করতে থাকো। প্রাচ্য আর গৌড়, প্রাচ্য আর দেখো শৈরশ্রেণী, এই দুইটা আগে বাদ। ক আর গ এর মধ্যে উত্তর হবে, আমি আরো সহজ করে দিলাম, ক আর গ এর মধ্যে উত্তর হবে। অনেকে উত্তর করেছো, দেখা যাক কার উত্তর সঠিক হয়।
তাহলে এখানে প্রাচ্য আর দেখো শৈরশ্রেণী এই দুইটা তো বাদ। এখানে কি আছে দেখো, গৌড়ীয় প্রাকৃত আছে। কি আছে বলো তো, গৌড়ীয় প্রাকৃত আছে। গৌড়ীয় প্রাকৃত, ধন্যবাদ তোমাদেরকে, গ জানিয়েছো যারা। পরের প্রশ্নটি, কোন লেখক চলিত ভাষাকে ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিল? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, এবং আজকে কিন্তু এই প্রশ্নটি এসেছে যে চলিত রীতির প্রবর্তক কে ছিল। দেখো এই যে চলিত রীতি, সাধু রীতি আছে একটা, আমরা পার্থক্য পড়বো একটু পরেই, সাধু রীতি আর চলিত রীতি। তাহলে চলিত রীতির ভাষাকে ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিল কে, বা চলিত রীতির প্রবর্তক কে? প্রশ্নটা কিন্তু এমন আসে। ক্লাসটা সেভ থাকবে, দেখে নিবা, আমরা কিছুক্ষণ পরে শেষ করে দিব। সঠিক উত্তর হবে প্রমথ চৌধুরী হবে, প্রথম চৌধুরী না। এবং এটা সবুজপত্র পত্রিকা, এটাও মনে রাখবো, সবুজপত্র পত্রিকা, এই নামটাও মনে রাখবো। অনেকে ক জানিয়েছো না, এখানে দেখো চলিত ভাষা যখন বলে, চলিত রীতি প্রবর্তক, সবুজপত্র পত্রিকা সম্পাদক, সেক্ষেত্রে কি হয় বলতো, এই যে প্রমথ চৌধুরী। এটা বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল? অস্ট্রিক, সংস্কৃত, প্রাকৃত নাকি হিন্দি? তৎসম বলা হয়, তৎ মানে তার, সম মানে সমান, সংস্কৃতের সমান বলা হয়। এখানে দেখো বলেছে বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষা, তাদের কোন ভাষা ছিল? আদি যে জনগোষ্ঠী ছিল তাদের ভাষাটা কি ছিল বলো? কোন ভাষী ছিল? অস্ট্রিক, সংস্কৃত, প্রাকৃত নাকি হিন্দি? সুস্মিতা দাস জানিয়েছো 3-এর ক, দেখা যাক কি হয়। আপন গ জানিয়েছো, আপন কয় নম্বরে গ জানিয়েছো, একটু নাম্বারিং করবা। তাহলে এখানে অনেকে ক জানিয়েছো, ধন্যবাদ যারা ক জানিয়েছো। সঠিক উত্তর দেখো, এই যে বাংলার যে আদি জনগোষ্ঠী ছিল তারা কোন ভাষী ছিল? সঠিক উত্তর হবে ক, অস্ট্রিক ছিল। কি ছিল? অস্ট্রিক। সঠিক উত্তর হচ্ছে ক। পরের প্রশ্নটি, বিবর্তনের মাধ্যমে বাংলা লিপির উদ্ভব হয়েছে। হ্যাঁ, এটা মানলাম। তাহলে কোন লিপি থেকে? খরষ্টি, ব্রাহ্মী, দেবনাগরী নাকি ল্যাটিন লিপি? কোনটা হবে বলো? এর পাশাপাশি দেখো যে ব্যাখ্যাটা তোমাদের লাগবে, এই যে এটা হচ্ছে ক্ষীয়, এটাকে ভাঙলে আমরা পাই ক যোগ মূর্ধন্য ষ পাই। ক আর কি পাই বলো তো? মূর্ধন্য ষ পাই। আর এটা দেখো ভাঙলে কি পাই আমরা? হ যুক্ত ম পাই। হ যুক্ত কি পাই? ম পাই। এটা মনে রাখবা। তাহলে ব্রাহ্মী বানান, এটা কিন্তু ক্ষীয় না, এটা হচ্ছে দেখো এই যে হ যুক্ত মা। সঠিক উত্তর হচ্ছে এখানে কি খ হবে, অর্থাৎ বিবর্তনের মাধ্যমে বাংলা লিপির উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। ধন্যবাদ যারা খ জানিয়েছো, ব্রাহ্মী লিপি থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন শতাব্দীতে বাংলা ভাষার উন্মেষ ঘটে? কোন শতাব্দীতে বাংলা ভাষার উন্মেষ ঘটে? ষষ্ঠ, সপ্তম, অষ্টম নাকি নবম? ডক্টর সুনীতি কুমার বলা হয়েছে, আর একটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই দুইজনের মতে কোন শতাব্দীতে, কিন্তু বারবার এখান থেকে প্রশ্নগুলো সেট হয়ে থাকে। তাহলে একটু খেয়াল করো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তোমার দশম শতক বলা হয়েছে। আর ষষ্ঠ, অষ্টম, নবম তো এগুলো হবে না, হয় দশম হবে না হয় সপ্তম। তাহলে সপ্তম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতকে বাংলা ভাষার উন্মেষ ঘটেছে বা উৎপত্তি। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সেটা হবে দশম শতক। কি হবে? দশম শতক। আশা করি এই দুইটা থেকে একটা তোমরা কোনো না কোনো জায়গায় পাবা। কে আবার ষষ্ঠ উত্তর করছো? আমি বললাম সপ্তম বা দশমের মধ্যে যেটা, যে কোনো একটা হবে। এখন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যদি বলে দশম শতক, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যদি বলে সপ্তম, এখানে ষষ্ঠ অষ্টম আসছে কেন? তারপরেরটা দেখো, পরের প্রশ্নটি, বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে? বাংলা যে বর্ণমালা আমরা লিখে থাকি, এটা কোন লিপি থেকে? তাম্র, ব্রাহ্মী, দেবনাগরী নাকি রোমান? কোন লিপি থেকে এসেছে একটু ঝটপট জানাও।
ছয়ের বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে? এটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা খরষ্টি লিপি। এই বাংলায় এসেছে তোমার হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। সঠিক উত্তর হচ্ছে খ, ছয়ের সঠিক উত্তর হবে খ। পরের প্রশ্নটি, কোন বাঙালি সর্বপ্রথম মুদ্রণের জন্য বাংলা হরফ তৈরি করেন? বা ওই যে বলে যে বাংলা লিপির খোদাইকারী কে, এই প্রশ্নটা কিন্তু আসে। অপশনগুলো একটু ভালোভাবে পড়ে উত্তর করো, তাহলে তুমি নিজেই উত্তর করতে পারবা, মানে ভালোভাবে আগে বুঝো। একটা রয়েছে পঞ্চানন সাহা। আমরা পঞ্চানন সাহা কোথাও পড়িনি, বেসিক যখন পড়েছিলাম। পঞ্চানন দে, না এটাও নাই। পঞ্চানন দেখো পাঞ্চ জন্য কর্মকার, না এটাও নামটা ভুল। তাহলে দেখো চারটা অপশনের মধ্যে তিনটাই ভুল, ভুল ভাল নাম আছে। সঠিক উত্তর দেখো ক, পঞ্চানন কর্মকার হবে। কি হবে? পঞ্চানন কর্মকার। তিনি কিন্তু আবার খোদাইকারী বলা হয় তাকে, এবং নকশাকারীও বলা, তোমার খোদাইকারী বলা হয়। এবার দেখো বাংলা ভাষারীতি ও বিভাজন। এই বাংলা ভাষারীতি ও বিভাজন থেকে কেমন প্রশ্ন আসতে পারে? বলবে বাংলা ভাষারীতির যে বিভাজন রয়েছে, একটা হচ্ছে কথ্য ভাষারীতি, আমরা যেটা মুখে বলি, আর একটা লেখ্য ভাষারীতি, যেটা লেখা। বিগত বছরে এসেছে যে লেখ্য ভাষারীতির কয়টা রূপ আছে? তিনটা। কয়টা বলো তো? তিনটা। এক হচ্ছে কাব্যরীতি, দুই হচ্ছে সাধুরীতি, তিন হচ্ছে প্রমিত রীতি। আমি তো অফলাইনে তোমাদের এখানে ভেঙে ভেঙে কিন্তু মানে লিখে লিখে করিয়েছি তোমাদের। তাহলে প্রত্যেকে একটু কমেন্টে লেখো যে লেখ্য ভাষারীতি তিনটি। কয়টি? তিনটি। কি কি? এক হচ্ছে কাব্যরীতি, দুই হচ্ছে সাধুরীতি, তিন হচ্ছে প্রমিত রীতি। এক কাব্য, দুই সাধু, তিন হচ্ছে প্রমিত। আর কথ্য ভাষা দুইটা, আদর্শ কথ্যরীতি আর আঞ্চলিক কথ্যরীতি, এই দুইটা। বিগত বছরে এখান থেকে প্রশ্ন এসেছে যে লেখ্য ভাষারীতি কয়টি? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে তিনটি, কাব্য, সাধু, প্রমিত। কাব্য, সাধু, প্রমিত। এবার দেখো সাধু ও চলিতের মধ্যে যে পার্থক্যগুলো আছে এখানে বিস্তারিত আছে, সবগুলো লাগবে না, যেগুলো আমি দাগিয়ে দিব সেগুলো তোমরা খাতায় নোট করবা। শুরুতেই এই যে প্রশ্নটা এমন থাকবে, কোন রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল? তাহলে কি হবে? দেখো এই যে সাধু রীতি, এটা হবে গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। তাহলে চলিত রীতির ক্ষেত্রে দেখো কি আছে, এর রীতি হচ্ছে লঘু, চটুল, হালকা প্রকৃতির বা তদ্ভব, এটা মনে রাখবা। তাহলে এই সাধু রীতি হচ্ছে গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল, আর এর বিপরীতে চলিত রীতি সেটা হবে তদ্ভব, এটা মনে রাখবা। সাধুরীতি হচ্ছে কৃত্রিম। সাধুরীতি কি বলতো? কৃত্রিম। আর চলিত রীতি এটা হচ্ছে কৃত্রিমতা বর্জিত, যেগুলো মানে আমি হাইলাইট করে দিচ্ছি, সেগুলো খাতায় নোট করবা, এখান থেকে একটা মার্ক পাবা। সাধুরীতি হচ্ছে অপরিবর্তনীয়, কিন্তু চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল। চলিত রীতি কি বলতো? পরিবর্তনশীল। এরপর সাধুরীতি হচ্ছে সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে, কিন্তু পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, কিন্তু চলিত রীতি কোনো অনুসরণ করে চলে না। এই যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ 6 নম্বরটা, এর পাশে হচ্ছে আমি 3 স্টার দিয়ে রাখছি, এটা আসতে পারে, তোমরা একটু কমেন্টে লিখতে পারো। সাধুরীতি নাটকের সংলাপ এবং বক্তৃতার অনুপযোগী। এই যে নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী কোন রীতি? সেটা সাধুরীতি হবে। সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। তাহলে এই যে এই স্লাইডের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটা, 2 নম্বর আর 6 নম্বর। সেটা দেখো প্রশ্ন আসতে পারে, কোন রীতি তোমার হচ্ছে গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল, সেটা সাধুরীতি হবে। আর তদ্ভব শব্দবহুল সেটা হবে চলিত রীতি। আরেকটা আছে নাটকের সংলাপে অনুপযোগী কোন রীতি? সেটা হবে দেখো এই যে সাধুরীতি। অনুপযোগী না মানে উপযোগী না, আর উপযোগী কোনটা? সেটা চলিত রীতি হবে। তাহলে এই যে 2 নম্বর আর 6 নম্বর, এই দুইটা গুরুত্ব সহকারে পড়বা এবং খাতায় নোট করবা। পরের অংশটুকু দেখো, সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়? সাধু ও চলিত রীতির যে পার্থক্যটা আছে এটা কোন পদে বেশি পরিলক্ষিত হয়? একটু ঝটপট জানাও।
বিশেষণ ও ক্রিয়া, বিশেষ্য ও বিশেষণ। ভুল যাক উত্তর করো, ভুল যার মাধ্যমে ভুল এক সময় দেখবা তোমার এই ভুলের পরিমাণটা কমে গিয়েছে, ভুল থেকেই শিক্ষা নিতে হবে। ক্লাসটা সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, আর ক্লাসটা রেকর্ড থাকবে, তোমরা নামাজটা আদায় করে নিতে পারো, কিন্তু এইখানে বারবার এইভাবে কমেন্ট করবা না। ক্লাস শেষ হবে আর কয়েক মিনিট পরই, ক্লাসটা রেকর্ড থাকবে, পরেও দেখে নিতে পারবা। আমিও বুঝছি যে নামাজ বিরতি দিতে হবে, কিন্তু এই সময় বিরতি দিলে আবার শুরু করতে আর একটু মানে সমস্যা হতে পারে, এই জন্য আমি শেষ করে দিব অতি দ্রুতই। কী হবে বলো তো? ক্রিয়া ও সর্বনাম হবে, ক্রিয়া ও সর্বনাম হবে, ক্রিয়া ও সর্বনাম। সঠিক উত্তর হচ্ছে এখানে ঘ। পরের প্রশ্নটি, লেখ্য ভাষার রূপ কয়টি? আমাদের আর কয়েকটি প্রশ্ন আছে। লেখ্য ভাষার রূপ কয়টি? একটু আগে কিন্তু আমি বেসিক পড়িয়ে এসেছি, প্রশ্নটা কেমন ছিল দেখো। এই যে লেখ্য ভাষা, এটার রূপ কয়টা দেখো? 3টা, কাব্যরীতি, সাধুরীতি আর প্রমিত রীতি। তাহলে সঠিক উত্তর কী হবে? এই যে বাংলা লেখ্য ভাষার রূপ কয়টি জানাও। তিনটি হবে, ধন্যবাদ যারা 3 জানিয়েছো। পরের প্রশ্নটি, গুরুচণ্ডালী দোষে দুষ্ট কোনটি? গুরুচণ্ডালী মানে তোমাকে আগে জানতে হবে সাধু ও চলিতের যে মিশ্রণ, সাধু ও চলিতের যে মিশ্রণ তাকে বলা হয় গুরুচণ্ডালী। তাহলে এখানে দেখো এই যে মরা পড়া, শবদাহ বলা হয়, শবদাহ। তাহলে দেখো সাধু ও চলিতের যে মিশ্রণ তাকে বলা হয় তোমার গুরুচণ্ডালী। তাহলে এই যে 3টা তোমার হচ্ছে অপশন, 4টা অপশনের মধ্যে কোনটা হবে? শবপোড়া, কাজল কালো, মারামারি, আর একটা হচ্ছে রুমঝুম। সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, ক হবে শবপোড়া। পরের প্রশ্নটি, কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য? আমরা একটু আগেই কিন্তু পড়িয়ে এসেছিলাম যে পরিবর্তনশীল না, এটা চলিত ভাষার রীতির বৈশিষ্ট্য। তদ্ভব শব্দবহুল, এটাও চলিত রীতির বৈশিষ্ট্য। সহজবোধ্য মানে সহজে বোধগম্য, বোঝা যায়, এটাও চলিত রীতির বৈশিষ্ট্য। কিন্তু আমরা দেখো একটু আগে পড়ে এসেছিলাম যে সাধুরীতির বৈশিষ্ট্যের মধ্যে সেটা ছিল গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে? কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য? গ হবে তৎসম শব্দবহুল। কি হবে বলো তো? এই যে কাজল কালো অনেকে উত্তর করেছে, হয়নি, ক হবে শবপোড়া হবে। সঠিক উত্তর বলে দিচ্ছি, তারপরে তোমরা ভুলভাল উত্তর করছো। 4 পরিবর্তনশীল, তারপরে তদ্ভব শব্দবহুল, সহজবোধ্য, এগুলো চলিত রীতির। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে সাধুরীতির কোনটি, তাহলে সাধুরীতির এটা কি হবে বলো তো? এই যে সঠিক উত্তর তৎসম শব্দবহুল, তৎসম শব্দবহুল। গ হবে গ। চলিত ভাষার প্রবর্তক কে? বা এখানে থাকে যে সবুজ পত্র পত্রিকার যে প্রবর্তক, এটাও থাকে প্রশ্নটা এমন। এই যে আবার উত্তর করেছো সহজবোধ্য। কেন সহজবোধ্য হবে সাধু ভাষা? মানে তোমরা কতটুকু, মানে কয়েকজনের কথা বলছি আমি, বেসিক প্রথমে বারবার পড়িয়ে আসছি, তারপর এমসিকিউ দিচ্ছি, ভুলভাল করছো। দেখো তো বেসিকে কি ছিল, উত্তর বলে দিচ্ছি যে সাধুরীতি কি, এই যে এনে বলেছে দেখো সাধুরীতি গুরুগম্ভীর তৎসম শব্দবহুল। তাহলে তুমি কেন সহজবোধ্য উত্তর করলে? আমি তো বলেই দিলাম। সঠিক উত্তর হবে এখানে তৎসম হবে, আর তদ্ভব হচ্ছে সেটা চলিতর ক্ষেত্রে হবে। চলিত ভাষার প্রবর্তকে শামসুর রহমান, রামমোহন রায়, প্রমোদ চৌধুরী নাকি হুমায়ুন আহমেদ? গ জানিয়েছো অনেকে, ধন্যবাদ যারা গ জানিয়েছো। সঠিক উত্তর হবে প্রমোদ চৌধুরী। অনেকে ক্লাসের স্লাইডের কথা বলছো, আমি তো আগেই বলেছি পূর্বের গুলোও তোমার জিলানি স্যার পেজে এটা কিন্তু পোস্ট করে দিয়ে আসো, এখান থেকে দেখে নিতে পারো ক্লাস শেষে। পরের প্রশ্নটি, ব্যাকরণের আলোচ্য বিষয়। আমি আসলে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, এটা খেয়াল করো। বাংলা ব্যাকরণ থেকে কেমন প্রশ্ন আসতে পারে? শুরুতে এই স্লাইড থেকে একটা প্রশ্ন কমন পেতে পারো। এই ব্যাকরণ, এটার ব্যুৎপত্তিগত অর্থ, মানে এটাকে ভাঙলে আমরা কি পাই সেটা দেখো। বিযোগ, আযোগ, ক্রিযোগ, অন। ব্যাকরণ,
যেটা দ্বারা কাজ করা বোঝায় তার আগে আমরা এই ধাতু চিহ্নটা দিব। এটা কিন্তু রুট চিহ্ন না, এটা ধাতু চিহ্ন। যেমন হাঁটা, চলা, খাওয়া, দেখা, করা, এগুলো কাজ করা বোঝায়, এর আগে ধাতু চিহ্ন বসবে। ব্যাকরণ শব্দটিতে কয়টি অক্ষর আছে? লেকচার 1-এ কিন্তু অক্ষর কিভাবে নির্ণয় করতে হয় সেটা আলোচনা করেছিলাম। এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। তাহলে দেখো ব্যাকরণ কয়টা ধাপে আমরা উচ্চারণ করলাম? 3টা। ব্যাকরণ 3টা। তাহলে ব্যাকরণে অক্ষর আছে কয়টি? 3টি। তোমরা প্রত্যেকে একটু কমেন্টে লেখো যে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, এটা আসতে পারে। এই যে এটা লেখো, ব্যুৎপত্তিগত অর্থ বা ব্যাকরণের কাজ। আমি বলছি তারপরে তোমরা লেখো। ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। কীভাবে বলো তো? ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ মানে এটাকে ভেঙে আমরা যে অর্থটা পাই সেটা হবে বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। অভ্যন্তরীণ হবে, বানানটা হবে অভ্যন্তরীণ, মানে ভিতরগত, আভ্যন্তরীণ না। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। এবার দেখো কৃত, এটা কোন ধরনের শব্দ? কৃত প্রত্যয় সাধিত শব্দ। কি হবে এটা? কৃত প্রত্যয় সাধিত শব্দ। ক্লিয়ার? তোমাদের যে এত সময় নিয়ে এতটা ধীরে ধীরে বিস্তারিত পড়াচ্ছি, এর বাইরে থেকে তোমাদের আসবে না প্রশ্ন। বাংলায় 20-এর মধ্যে 18+ তো পাবো। অনেকে আমাদের স্টুডেন্ট 20-এর মধ্যে 20ও পেয়েছে, শুধু নোট করেছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। ক্লিয়ার কিনা বলো, আমি পরবর্তী ধাপে যাব। এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাও। এই যে কৃত প্রত্যয় কেন বলা হয়েছে জানো? এই যে দেখো, এই যে যেটা দ্বারা কাজ করা বোঝায় তার আগে আমরা ধাতু চিহ্ন দিই, তাহলে এটা হচ্ছে কৃত হবে। আর যেটা দ্বারা নাম বোঝায়, যেমন ঢাকা, ঢাকা দ্বারা তো তোমার এটা দ্বারা এই যে ঢাকা স্থান বোঝাচ্ছে, এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে না। এর আগে আমরা ধাতু চিহ্ন দিব না, এটা হচ্ছে তদ্ধিত বা নাম প্রত্যয়। আর এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, ক্রি মানে করা, এটা দেখো কাজ করা বোঝাচ্ছে, এজন্য এর আগে ধাতু চিহ্ন দিয়েছি এবং এটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। ঝর্ণা রানী পুতুল বলেছো, যারা অফলাইনে পড়ে তারা আগে উত্তর করছে, আমরা যারা অনলাইনে আছে তারা তো দিতে পারছে, সমস্যা নাই। আসল খেলা দেখাবা তোমার সেই পরীক্ষায়। এখন আমি তো সব উত্তরগুলো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, তুমিও উত্তর করতে থাকবা। ওদেরও যারা অফলাইনে 2-1জন আছে, এ তো শুধুমাত্র আমি ফানগেট মানে অফলাইনে ক্লাসটা নিচ্ছি। অন্যান্য আমাদের যে আরও 56টা শাখা আছে, সবাই তো আর অফলাইনে মানে আমি নিচ্ছি না, তারাও তো উত্তর করছে। অনলাইন হিসেবে তুমি যে একাই এটা না, আরও অনেকে আছে। তুমি উত্তর করতে থাকবা, তোমার ভুল যাবে, এই ভুল থেকেই কিন্তু তুমি এক সময় দেখবা ভুলের পরিমাণ কমে যাবে। এবার দেখো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? প্রত্যেকেই কমেন্টে লেখো। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনোভাব প্রকাশ করে তখন তাকে কি বলা হয় বলো তো? তখন তাকে বলা হয় বাক্য বলে। আজকে যে পরীক্ষাটা হয়েছে খাদ্য অধিদপ্তরে, সেখানে আজকের শুধু লেকচার থেকে, আমার এই লেকচার থেকেই 3টা কমন এসেছে। একটা এসেছে চর্যাপদের ওইটা, 2 নম্বরটা এসেছে এই যে এটা। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে? কয়টা বলো তো? 4টা মৌলিক অংশ থাকে। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। 1 ধ্বনি, 2 শব্দ, 3 বাক্য, 4 অর্থ। তোমরা একটু লেখো। মৌলিক অংশ 4টি। প্রত্যেক ভাষারই কয়টা মৌলিক অংশ থাকে? 4টা মৌলিক অংশ থাকে। প্রত্যেক ভাষারই কয়টি অংশ থাকে? মৌলিক অংশ 4টি মৌলিক অংশ থাকে। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। তোমরা একটু লেখো ঝটপট। কি কি? 1 হচ্ছে দেখো ধ্বনি, 2 শব্দ, 3 বাক্য, 4 অর্থ। তোমাদের এই কি কি এটা পরীক্ষায় আসবে না, জাস্ট আসবে কয়টা মৌলিক অংশ থাকে, জাস্ট এটা লেখো। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। কয়টি মৌলিক অংশ? 4টি মৌলিক অংশ থাকে। এবার দেখো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তুমি 7 স্টার দিতে পারো। আমি যেটা 7 স্টার দিই সেটা পরীক্ষায় খানসানি এসে যায়, এটাও আসতে পারে। দেখো 4টা আলোচ্য বিষয়। 1 হচ্ছে ধ্বনিতত্ত্ব, যার ইংরেজি নাম হচ্ছে ফনোলজি, এর বিস্তারিত আমরা পড়বো একটু পরেই। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব, এর ইংরেজি নাম হচ্ছে মরফোলজি। বাক্যতত্ত্ব এর আরেক নাম হচ্ছে পদক্রম, ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স। আর অর্থতত্ত্বের আরেক নাম হচ্ছে বাগর্থ তত্ত্ব, এর ইংরেজি নাম হচ্ছে সিমেন্টিক্স। এর ইংরেজি নাম কি? সিমেন্টিক্স হবে। কি হবে? সিমেন্টিক্স।
এটা লেখো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি কি কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্বের আরেক নাম রূপতত্ত্ব, বাক্যতত্ত্বের আরেক নাম পদক্রম, যার ইংরেজি হচ্ছে সিনট্যাক্স, অর্থতত্ত্বের আরেক নাম হচ্ছে বাগর্থ তত্ত্ব। তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমাদের বাংলা ক্লাসের যে স্লাইডগুলো যত তথ্যবহুল অন্য কোথাও তুমি পাবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ, এবং আমি এটাও বলে রাখলাম, রেকর্ড করে রাখতে পারো, আমি সর্বোচ্চ কমন দেখাবো। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। এবার দেখো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, কিভাবে মনে রাখবা? খুব সহজে তো তোমার মনে থাকবে না, এজন্য আমি ছন্দ দিয়ে দিচ্ছি। এই ছন্দটা আমি লিখবো এখানে, আর তোমরা কমেন্টে লিখবা। খুব সহজে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কিভাবে মনে রাখবা আমি এখানে লিখবো, তোমরা কমেন্টে লিখবা। লেখো যে ধ্বনি ধ্বনি ও সন্ধি, ধ্বনি ও সন্ধি মধ্যাহ্ন ন ও মধ্যাহ্ন স এর বন্ধু। এটা লেখো, এটা তুমি আয়ত্ত করতে পারলে খুব সহজে এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো মনে রাখতে পারবা। কি কি বললাম দেখো, ধ্বনি ও সন্ধি প্রত্যেকেই লেখো, একটা সিঙ্গেল পার্সনও, মানে হ্যাঁ 4টি, একটা সিঙ্গেল পার্সনও বাদ যাবে না, প্রত্যেকেই লেখো যে ধ্বনি ও সন্ধি মধ্যাহ্ন ন ও মধ্যাহ্ন স এর বন্ধু। এটার মাধ্যমে, এবং এগুলো খাতায় নোট করবা, এটার মাধ্যমে তুমি খুব সহজে এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো মনে রাখতে পারবা। কিভাবে দেখো, এই ধ্বনি থেকে ধ্বনি সংক্রান্ত যত আলোচনা আছে, যেমন এখানে কি কি আছে দেখো, এই যে তোমার বাকযন্ত্র, তারপরে ধ্বনি দল, ধ্বনির উচ্চারণ, তারপরে হচ্ছে ধ্বনি ও বর্ণ প্রকরণ, ধ্বনি পরিবর্তন, সব এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। প্রশ্ন এমন আসে যে সন্ধি, সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ন থেকে হবে এই যে নত্ব বিধান, স থেকে হবে সত্য বিধান, সব এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কি হবে বলো তো? এই যে দেখো আছে সন্ধি আছে, ধ্বনির পরিবর্তন আছে, নত্ব বিধান আছে, সত্য বিধান আছে, সব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবং এখানে আরেকটা রয়েছে দেখো বাকযন্ত্র, মনে রাখবা প্রশ্ন এমন থাকতে পারে নিচের কোনটি বাকযন্ত্র নয়? লিখতে বলছি লেখো, কাজে দিবে, না লিখলে তোমার লস। নিচের কোনটি বাকযন্ত্র নয়, প্রশ্ন এমন থাকতে পারে। তাহলে শর্টকাট টেকনিক দেখো, এই যে গলনালী থেকে নাক পর্যন্ত যেগুলো অঙ্গ আছে সবগুলো বাকযন্ত্র। পরীক্ষায় যদি আসে নিচের কোনটি বাকযন্ত্র নয়, তোমার আলজিহ্বা থাকতে পারে, তারপরে ঠোঁট থাকতে পারে, তারপরে দেখো গলনালী থাকতে পারে, চুল থাকতে পারে। তাহলে দেখো বাকযন্ত্র নয় কোনটি? এই চুল হবে। তাহলে গলনালী থেকে নাক পর্যন্ত যা যা আছে সবগুলো বাকযন্ত্র। ধ্বনি ও সন্ধি মধ্যাহ্ন ন ও মধ্যাহ্ন স এর বন্ধু। এরপরে দেখো আমরা আলোচনা করব এই যে রূপতত্ত্ব, এটা পরে, আগে হচ্ছে বাক্যতত্ত্বটা দেখে আসি, এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা কিভাবে মনে রাখবা তার হচ্ছে আমি একটা গল্প তোমাদের দিব। ছন্দটা দেখো, বাক্যতত্ত্ব বা হচ্ছে পদক্রম, এটা মনে রাখার টেকনিক কি? শর্টকাট টেকনিক আমি বলছি দেখো, বা ছন্দ। জ্যোতি নামে একটা মেয়ে ছিল, সে তার বাবার কাছে একদিন আবদার করলো সে মেলায় ঘুরতে যাবে। তার বাবা তাকে বলল, রাস্তায় প্রচুর জ্যাম, তুমি মেলায় যেতে হবে না, তুমি বরং বাসায় বসে স্টার জলসা বা জি বাংলা দেখো। এই শোনার পর জ্যোতি কি করলো দেখো, আমি যেটা লিখবো তোমরা কমেন্টে লিখবা, খাতায় নোট করবা পরে। সেটা কি দেখো, এই যে বাবার এক উক্তিতেই জ্যোতি কাঁদতে লাগলো। বাবার এক উক্তিতেই জ্যোতি কাঁদতে লাগলো। এই লাইনটার মাধ্যমে আমরা খুব সহজেই এই যে বাক্যতত্ত্ব বা পদক্রম বা এর ইংরেজি নাম সিনট্যাক্স, এটার আলোচ্য বিষয় জানতে পারবো। প্রত্যেকে এটা লেখো, বাবার এক উক্তিতেই জ্যোতি কাঁদতে লাগলো। বাবার এক উক্তিতেই জ্যোতি কাঁদতে লাগলো। প্রথম বয়াকার থেকে মনে রাখবা বাক্য বা বাক্য প্রকরণ। দ্বিতীয় বয়াকার থেকে মনে রাখবা বাক্য সংকোচন। বাক্য কি? সংকোচন। তারপর দেখো এক থেকে হবে এক কথায় প্রকাশ।
এক কথায় প্রকাশ। উক্তি থেকে হবে উক্তি পরিবর্তন, উক্তি থেকে কি হবে উক্তি পরিবর্তন, যেটাকে বলো ন্যারেশন, উক্তি পরিবর্তন। আর জ্যোতি থেকে হবে তিনটা, আমি লিখি আগে, তোমরা জাস্ট এই লাইনটা লেখো, বাবার এক উক্তিতেই জ্যোতি কাঁদতে লাগলো। এটার মাধ্যমে আমরা খুব সহজেই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় মনে রাখতে পারবো। জ্যোতি থেকে হবে দেখো জ্যোতি চিহ্ন, তারপর হবে দেখো ছেদ চিহ্ন, আর একটা হবে বিরাম চিহ্ন। জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন আর হবে বিরাম চিহ্ন, এই তিনটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আর কা থেকে হবে কারক, কা থেকে কি হবে বলো তো কারক হবে। এই কারকে আমি 100% দিয়ে রাখবো, কারণ এটা আসতে পারে। কেন জানো? এটা হচ্ছে সর্বশেষ সংস্করণে এসেছে, কারণ কারক কিন্তু আগে বাক্যতত্ত্বের মধ্যে ছিল না। কারক কেন বাক্যতত্ত্বের মধ্যে এখন? কারণ বাক্য ছাড়া কারক সম্ভব নাই। এটা কিন্তু অনেক বইয়ে তোমার পূর্বের অনুযায়ী মানে গদবদা নিয়মে উত্তর করে ছেড়ে দিয়েছে, মানে যে নতুন সংস্করণ সেটা কিন্তু ওইভাবে দেখেনি। তাহলে নতুন সংস্করণে এই কারক হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, এটা মাথায় গেঁথে রাখবা। কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, বাক্য ছাড়া কারক সম্ভব নাই। এই কারক এমনই একটা টপিক, তোমাদের নার্সিংয়ে প্রতি বছরই 2টা করে প্রশ্ন আসে কারক থেকে। আমরা 7 বা 8 লেকচারের দিকে এটা করাবো। জ্যোতি বানান তুমি কি লিখছো? জ্যোতি, আমি এখানে যেটা লিখেছি সেটা লিখবা। বলো এই টেকনিকটা তোমাদের কাছে কেমন লেগেছে? মনে থাকবে তো তোমাদের? তোমাদের জন্যই তো এইগুলো। বাবার এক উক্তিতেই জ্যোতি কাঁদতে লাগলো। তাহলে প্রশ্নটা এমন আসবে দেখো, কারক বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্ব। এরপর আসতে পারে উক্তি জ্যোতি চিহ্ন কোন অংশের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্ব। তারপর এক কথায় প্রকাশ, সেটাও বাক্যতত্ত্ব হবে। পরেরটাই আমরা যাই, দেখো অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো? অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কিভাবে মনে রাখবো? দেখো মনে রাখবা, কোনো শব্দের বানানে অর্থ আর রেপ, অর্থ বা রেপ যে কোনো একটা যদি থাকে সেটা হবে কি বলতো? এই যে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা যদি এখানে লিখি শব্দার্থ, শব্দার্থ, এখানে খেয়াল করো তো কি আছে? রেপও আছে, অর্থযুক্ত আছে। এরপর থাকতে পারে গৌণার্থ, গৌণার্থ, এটা একটু কমেন্টে লেখো। গৌণার্থ, রেপ বা অর্থ, এই যে অর্থ বা যদি রেপ যদি থাকে। তারপরে থাকতে পারে দেখো মুখ্যার্থ, তারপর থাকতে পারে বিপরীতার্থ, বিপরীতার্থ মানে বিপরীত অর্থ। এইগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কি কি আছে এখানে দেখো। আর একটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বাগধারা। বাগধারাটা আসতে পারে, এখানেও আমি 100% দিয়ে রাখবো, কারণ বাগধারা অর্থ নিয়ে কাজ করে। বাগধারা কি নিয়ে কাজ করে বলো তো? এই বাগধারা কিন্তু আগে অর্থতত্ত্বের মধ্যে ছিল না, এটা ছিল তোমার বাক্যতত্ত্বের মধ্যে। সর্বশেষ সংস্করণে এই তোমার হচ্ছে দেখো এই বাগধারাটা অর্থ নিয়ে কাজ করে, এই জন্য এটা কি হবে? অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। কি হবে? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আর কারক হচ্ছে বাক্য ছাড়া সম্ভব নয়, কারক হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আমাদের সর্বশেষ আরেকটি ছিল, সেটা দেখো এই যে শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব হবে। এবং এটা কিভাবে মনে রাখবা শর্টকাট টেকনিকে? দেখো বিবিএস মনে রাখবা, বিবিএস মানে বাদ বাকি সব। আমরা এত সময় যে 3টা পড়লাম তার বাইরে যেটা থাকবে, যেমন বিবিএস মানে বাদ বাকি সব, এর শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে আলোচিত হবে। তাহলে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ দেখো, এটা মনে রাখবে যে সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সেটা হবে শব্দতত্ত্বের মধ্যে। আর একটা থাকতে পারে ক্রিয়ার কাল, যেটাকে আমরা টেন্স বলি, এটাও দেখো তোমার শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আরেকটা দেখো আছে যে প্রকৃতি ও প্রত্যয়, লিঙ্গ, বচন, অর্থাৎ বাদ বাকি সবগুলো হচ্ছে তোমার শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এবং তোমাদের 21-22 সেশনের দিকে এসেছিল যে শব্দতত্ত্বের আরেক নাম কি? সেটা হবে রূপতত্ত্ব, ইংরেজি নাম হচ্ছে মরফোলজি।
এবার কিছু এমসিকিউ উত্তর করো। বলেছে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ, নাকি বিভাজন পর্যালোচনা, নাকি পর্যালোচনা, নাকি হচ্ছে বিয়োজন? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? তাহলে এটাকে আমরা ভাঙলে পাই বীজক, আযোগ, ক্রিজগণ। এবং এটা হবে কি বলতো, তোমার এর কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, আর এর অর্থ হবে বিশেষভাবে বিশ্লেষণ। সঠিক উত্তর হবে ক, বিশেষভাবে বিশ্লেষণ। আমরা শেষ পর্যায়ে আর 5 মিনিটের মতো আমরা লাগবে আমাদের। পরের প্রশ্নটি দেখো, বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? হয় বাগধারা আসবে, না হয় কারক। এই দুইটার মধ্যে থেকে একটা তোমরা পাবে। তাহলে দেখো, বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাগধারা অর্থ নিয়ে কাজ করে, এটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। কি হবে? অর্থতত্ত্ব। এখানে দেখো অর্থতত্ত্ব নাই, এই অপশনটা দেখো এই পূর্বের অনেক আগের প্রশ্ন, এই জন্য এখানে কিন্তু অর্থতত্ত্ব নাই। আগে বাগধারা কিন্তু অর্থতত্ত্বের মধ্যে ছিল না, এটা চেঞ্জ করে নাও অপশনে, এটা পূর্বের প্রশ্ন, এই জন্য অপশনে তোমার অর্থতত্ত্ব নাই। এটা সঠিক উত্তর হবে বাগধারা নতুন সংস্করণ অনুযায়ী এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কোন অংশ বলো তো? এটি হবে এই যে বাগধারা, এটি অর্থতত্ত্ব, মনে রাখবা। যাই হোক, আমি এটা বলছি, এটা অপশন এখানে নাই, অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। সব ব্যাকরণ শব্দের এটা বলো, ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ কি? ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ কি হবে? মানে ব্যাকরণ এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? বীজক, আযোগ, অপ হবে না, তারপরে দেখো এখানে অনস হবে না, তাহলে ক আর ঘ নম্বর আগে আমরা বাদ দিয়ে দিলাম, বাকি থাকে হচ্ছে খ আর গ। এখানে দুইটা অপশনের মধ্যে খেয়াল করো, একটা হচ্ছে বয় দীর্ঘিকারে আছে বি, আর একটা হচ্ছে বয় রস্যিকারে বি আছে। তাহলে আমরা যখন পড়েছিলাম বেসিক থেকে, তখন কিন্তু সেখানে দীর্ঘইকার ছিল না, হ্রস্বইকার ছিল। বীজক, আযোগ, ক্রিজক, অন, বিশেষভাবে বিশ্লেষণ। সঠিক উত্তর হবে গ হবে। কি হবে? গ। 4 নম্বর বলো, শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ, শব্দের গঠন, পদ, তারপর হচ্ছে সমাস, লিঙ্গ, তারপরে ক্রিয়ার কাল, প্রকৃতি ও প্রত্যয়, এটা কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর বাক্যতত্ত্ব হবে না, ধ্বনিতত্ত্ব হবে না, কোনোটি নয় আছে, আর একটা রূপতত্ত্ব। তাহলে আমরা শুরুতে পড়েছি একটু আগে যে শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, তারপর আছে দেখো ক্রিয়ার কাল, প্রকৃতি, প্রত্যয়। সঠিক উত্তর হচ্ছে গ। কি হবে বলো তো? গ হবে। এই 4 নম্বরের সঠিক উত্তর হবে গ। আমরা সর্বশেষ প্রশ্ন এটা বলো যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। যতগুলো টপিক পড়ানো হয়েছে আমরা যখন আমাদের লেকচার বুক তোমরা পেয়ে যাবে বা গাইড বই, এখান থেকে বিগত বছরে হিউজ পরিমাণ প্রশ্ন দেওয়া আছে, প্র্যাকটিস করবে। এর পাশাপাশি ক্লাসটা পুনরায় করবা, কোনো সমস্যা হলে অবশ্যই বলবা। এটা বলো, সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? এটা সর্বশেষ প্রশ্ন। অর্থাৎ আমি একটা ছন্দ লিখে দিয়েছিলাম যে ধ্বনি ও সন্ধি, ধ্বনি ও সন্ধি মধ্যাহ্ন ন ও মূর্ধন্যশের বন্ধু, এটা লিখে দিয়েছিলাম। অর্থাৎ ধ্বনি সংক্রান্ত যত আলোচনা, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, ধ্বনি ও বর্ণ প্রকরণ, সন্ধি, ন থেকে নত্ব বিধান, স থেকে সত্য বিধান, এগুলো হবে এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সঠিক উত্তর হচ্ছে গ। সঠিক উত্তর কি হবে বলো তো? গ হবে। সঠিক উত্তর হবে গ। আমি আর প্রশ্ন নিচ্ছি না। এই প্রশ্নটার উত্তর করতে করতে তোমরা চলে যাবে এবং অবশ্যই জানাবে ক্লাসটি কেমন লেগেছিল। এবং যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হয়নি, যারা এখনও কোর্সে যুক্ত হওনি, অবশ্যই আমাদের যে পেজ থেকে ক্লাস হচ্ছে
যে কোনো তথ্যের জন্য আমাদের পেজে ইনবক্স করবে। এবং পিডিএফ কোথায় পাবে অনেকে বলছো, আমার আইডি হচ্ছে ভাই ভূমিকম্প হয়নি, মানে ওইখান থেকে যাওয়ার সময় ক্যামেরায় একটু মানে ধাক্কা লেগেছিল, আর একজন যাচ্ছিল সেটা। যাই হোক, আমার আইডি হচ্ছে এমডি জিলানী হাসান জয়। এখানে তোমরা যদি সমস্যা থেকে থাকে কোনো, সেটা জানাতে পারো, কিন্তু পিডিএফের জন্য নক দিবে না। জিলানী স্যার পেজে সকলের জন্য আমি বলছি, ওইখানে আমি পোস্ট করে রাখছি, ওইখান থেকে দেখে নিবে। কোথায় পাবে পিডিএফ অনেকে বলছো, আমি দাঁড়াও একটা হচ্ছে কমেন্ট করে দিচ্ছি, তাহলে তোমাদের সকলের জন্য যাতে সুবিধা হয়, একসঙ্গে পেয়ে যেতে পারো। তাহলে এখানে ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ, আভ্যন্তরীণ হবে না, কি হবে? অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা হবে। আচ্ছা দেখো, অনেকে বলছো যে ক্লাসের স্লাইডগুলো কোথায় পাবা। এই যে আমি দেখো একটা কমেন্ট করেছি, জিলানী স্যার পেজ থেকে, এইখানে তোমরা পেয়ে যাবা সবগুলো, আর আলাদা কোথাও খোঁজা লাগবে না এইভাবে, এবং কাউকে ওইভাবে মেসেজ দিয়ে বিরক্ত করারও দরকার নাই। জিলানী স্যার পেজ এখানে পেয়ে যাবা। ক্লাস ভালো ছিল আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাদের জন্য, আমাদের এত পরিশ্রম। ভালো কিছু করো এই কামনা থাকবে। আর যেটাই পড়ো না কেন, 30 মিনিট যেটা পড়বা সেটা 1 ঘন্টা রিভিশন দিবা, মাথায় সেট হয়ে যাবে। তুমি কোথাও গিয়েছো বা হচ্ছে একটু ফাঁকা আছো বা একটু বিশ্রাম নিচ্ছ, বা এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, এক নাগাড়ে পড়তে যাবা না। তুমি 1 ঘন্টার মধ্যে 5 মিনিট মানে 55 মিনিট পড়বে, আর 5 মিনিট কিছুটা খাওয়া দাওয়া বা হাঁটাচলা করতে পারবে। তাহলে এটা যদি তুমি করো, তাহলে তোমার মানে পড়ায় মনটা বসবে। এখন থেকেই তুমি 10 থেকে 12 ঘন্টা পড়ো, তাহলে শেষ মুহূর্তে যে এত হতাশার মধ্যে তোমাকে থাকতে হবে না। তোমার মা বাবার অনেক স্বপ্ন, অনেক টাকা ব্যয় হচ্ছে, এই টাকাটা যাতে তোমার মানে সার্থক হয়, মা বাবার স্বপ্নকে পূরণ করো। যখন তোমাকে বলবে ইউ হ্যাভ সিলেক্টেড ঢাকা নার্সিং কলেজ, দেখো এই মেসেজটা পাওয়ার জন্য কতজনের যে রাত জাগা, এবং তুমি রাতে অনেক স্বপ্ন দেখো, এই যে রাতের স্বপ্নগুলো এইভাবে ফুলফিল হয় না, কিন্তু তোমাকে হতে হবে ডে ড্রিমার। তোমার যে স্বপ্নকে বাস্তবে রূপদান করতে হলে অবশ্যই তোমাকে ডে ড্রিমার হতে হবে, যে আমাকে চান্স পাইতেই হবে। যদি একটা আসন থাকে, সেই একটা আসন হচ্ছে আমার। প্রচুর পড়তে হবে, প্রচুর। আর এখানে কি একটু বলে দিচ্ছি, দেখো কারক বাংলা ব্যাকরণের এই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন, এই যে দেখো রাজা রামমোহন রায় আছে। আর সর্বশেষ হচ্ছে ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক লেকচারে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং ছুটিতে শুধুমাত্র যে আড্ডা দিয়ে বেড়াবে এটাই না, পড়াশোনার সাথেই থাকবে।